একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, তোমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। আমরা প্রতিসরণের সূত্র এবং ফার্মাটের নীতি এই দুইটা টপিক আমরা অলরেডি পড়ে ফেলছি। তো আজকে আমরা প্রতিসরণ রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং আজকে আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়বো। একটা হচ্ছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এই দুইটা টপিক আজকের ক্লাসে আমরা নতুন পড়ব এবং প্রতিসরণের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। ক্লাস টাইম 7টায় দিলে ভালো হয় না ভাইয়া? ক্লাস টাইম 7টায় দিলে হয় না, আমার অফলাইন ক্লাস শেষ করে আসতে হয় তো একটু সময় লাগে। তো 7:30 বেটার টাইম, ঠিক আছে? 7:30 বেটার টাইম। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আসো আমরা আজকে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব প্রথমে। তো 1 নম্বর প্রবলেমটা লিখো। কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.62, ওই মাধ্যমে আলো কত কোণে আপতিত হলে, কত কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। দেখো, কোনো প্রতিসারক তল 100% প্রতিসারক তল হবে না, ওখানে আলোর কিন্তু কিছুটা প্রতিফলনও ঘটে। মনে করো তোমাদের বাসার কাচের যে ডাইনিং টেবিল, তো কাচের ডাইনিং টেবিল, কাচের একটা পুরুত্ব আছে কাচের ডাইনিং টেবিল। তো তুমি লেজার লাইট, তুমি অন্ধকার অন্ধকার ঘরে তুমি কাচের যে ডাইনিং টেবিল, কাচের যে পৃষ্ঠ, তার উপরে তুমি আলো ফেলবা তির্যকভাবে। আলো ফেললে দেখবা কিছুটা আলো প্রতিফলিত হয়ে গেছে। ধরো এটা হচ্ছে ডাইনিং টেবিল, কাচের পুরুত্ব এটা। তো দেখবা কিছুটা আলো তির্যকভাবে ফেললে কিছুটা আলো প্রতিফলিত হয়ে গিয়ে দেওয়ালে লাগছে। ধরো এখানে দেওয়াল, তুমি দেখবা দেওয়ালে আলো পৌঁছাইছে। আবার দেখবা কিছুটা আলো প্রতিসরিত হয়ে একেবারে ডাইনিং টেবিলের নিচে চলে গেছে। তাহলে কি হচ্ছে, এই যে তলে, এই তলে প্রতিফলনও ঘটতেছে, প্রতিসরণও ঘটতেছে। তো ওটাই আমাদের প্রশ্ন করছে যে একটা মাধ্যম, যে মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.62, তাহলে এই মাধ্যমে আলো কত কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, কিছুটা আলোর প্রতিফলন হবে আবার প্রতিসরণও ঘটবে। তো এই প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি এরা পরস্পরের উপর লম্ব হবে, এটা আমাদের বের করতে হবে। অনেক সময় যে কোন মাধ্যম থেকে আলো গিয়ে 1.62 এই প্রতিসারক মাধ্যমে আপতিত হবে বলছে, বলে নাই। বলছে আলো এই মাধ্যমে কত কোণে আপতিত হলে, তাই না? এখন প্রশ্ন না স্বাভাবিকভাবে যে ভাই কোন মাধ্যম থেকে গিয়ে প্রতিফলিত হচ্ছে? 1.62 প্রতিসারক মাধ্যমে আলো গিয়ে আপতিত হবে কোন মাধ্যম থেকে, তাই না? দুইটা মাধ্যম লাগবে না, এক মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে গমন করবে। তো কোন মাধ্যম থেকে এটা যদি না বলে দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট এটাকে ধরে নিব শূন্য মাধ্যম থেকে। আর শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে 1। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? 1। শেষ, ম্যাথ হয়ে গেছে। তাহলে চিন্তা করো, এইটা হচ্ছে প্রতিসারক তল, এই হচ্ছে মাধ্যমটা। এই মাধ্যমের প্রতিসারাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়াল টু 1.62। আলোক রশ্মি তির্যকভাবে এই তলে আপতিত হলো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে প্রতিফলিত যে রশ্মিটা হবে সেটা প্রতিফলনের সূত্র মেনে যাবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আই, আপতন কোণ। এইটা হচ্ছে প্রতিফলন কোণ। বলো এই প্রতিফলন কোণ এটা কত হবে? এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি যদি এটা হয়, আপতন কোণ আই, প্রতিফলন কোণ সেম, তাহলে এটা আই হলে এটাও কিন্তু আই হবে। কি ক্লিয়ার? এইবার আসো প্রতিসরিত রশ্মি। এইটা হচ্ছে ধরো প্রতিসরিত রশ্মি, আলো না বাঁকলে এই সোজা যাওয়ার কথা ছিল, বাঁকবে, ধরো বেঁকে গেল, বেঁকে গিয়ে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর আমাদের হিসাব নিকাশ করে বের করতে বলছে
আয়ের মানটা কত হবে? আয়ের মানটা কত হবে? শর্তটা কি দিছে? প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি পরস্পরের উপর লম্ব হবে, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। কি বুঝছো? তাহলে ভাই একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, এটা তো প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু, তাকাও, পুরো এই কোণটা 180, সরল কোণ। 180 থেকে আমি আর এর মানটা বের করতে চাই। 180 থেকে আই বাদ এবং 90 বাদ, 180 থেকে আই বাদ 90 বাদ, তাহলে কত থাকলো? 90 মাইনাস আই। আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এটা আমার প্রথম মাধ্যম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, আর এটা দ্বিতীয় মাধ্যম যার প্রতিসারাঙ্ক 1.62। তাহলে প্রতিসারাঙ্ক, এই যে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে প্রতিসারাঙ্ক মিউ, শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক যে দেওয়া আছে এটা, তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ, এইটা ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। বুঝছো? দেখো এই সূত্র লিখে ম্যাথ করতে গিয়ে অনেকের ভাবনা চিন্তা করতে সময় নষ্ট হয়ে যায়। সময় নষ্ট হচ্ছে, যেমন আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে এই মাধ্যমে গেছে বলে আপতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এর মান যদি বসাও, ম্যাথ করো 1.62 বসায় ম্যাথ করবা। আলোক রশ্মি যদি এই মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আসতো, তখন কিন্তু ম্যাথ করার জন্য এখানে মিউ এর মানটা 1.62 বসতো না, এর উল্টাটা বসতো। শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.62 হলে এই মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমে উল্টা যেত 1/1.62। তো এই জায়গায় প্রতিসারাঙ্কের মানটা যে ঠিকঠাক ভাবে কত, এইটা বসাইতে গিয়ে ভাবনা চিন্তা করে অনেকের সময় নষ্ট হয়ে যায়। এই কারণে হ্যাঁ তুমি এভাবে লিখে করতে পারো, বাট আমরা যে কাজটা করব সহজে করার জন্য, একেবারে সহজ, স্নেলের সূত্রের সাধারণ রূপ কি, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমের কোণ, কোণের সাইন। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ হচ্ছে 1। কথা কি বুঝলা? তাহলে এটাকে ধরো মিউ 1 বললাম, এটাকে মিউ 2 বললাম। তাহলে এবার আসো স্নেলের সূত্রের সাধারণ রূপ, মিউ 1, মিউ 1 ওই মাধ্যমে কোণ সাইন আই। এবার আসো মিউ 2, ওই মাধ্যমে অভিলম্বের সাথে কোণ আর, তাহলে সাইন আর, শেষ। এবার তুমি মান বসাই দিবা, একেবারে চিন্তা মুক্ত থাকবা। তাহলে মিউ 1 এর মান 1 সাইন আই, মিউ 2 এর মান 1.62 সাইন আর, এই আর এর মান হচ্ছে 90 মাইনাস আই, 90 মাইনাস আই। তো সাইন 90 মাইনাস আই মানে কত? সাইন 90 মাইনাস আই, 90 মাইনাস আই এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে অল প্লাস, আর সাইন যেহেতু 90 আছে চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। তাহলে সাইন আই 1.62 কজ আই, কজ এই পাশে নিয়ে আসলে সাইন বাই কজ টেন আই। বুঝছো? কজ আই এই পাশে, টেন আই ইকুয়াল টু 1.62। তাহলে অতএব আই ইকুয়াল টু টেন ইনভার্স 1.62। তাহলে আসো দেখি আনসার, টেন ইনভার্স 1.62, তাহলে 58.313 এত ডিগ্রি আসছে, অ্যান্সার আসছে, শেষ। কি ক্লিয়ার? কারো যদি মনে হয় ভাই আমি এভাবেই করব, শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ওকে, আমার আপত্তি নেই, করতে পারো তুমি। তাহলে মিউ সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস আই, একই কথা। 90 মাইনাস আই মানে কজ আই, সাইন আই বাই কজ আই মানে টেন আই, আর মিউ এর মান 1.62 ইকুয়াল টু টেন আই, একই কথা। তাহলে আই ইকুয়াল টু 58.313। ঠিক আছে, যার যেটা ভালো লাগে তুমি করতে পারো, এটা দিয়েও করতে পারবা, যদি বুঝো করো তাহলে তো হবেই, আর যদি একটু ধরো যে আমার মতো কম বুঝো তাহলে এইটা দিয়ে করবা, এটা দিয়ে করাটা নিরাপদ, এটা দিয়ে ভাবনা চিন্তা করতে টাইম নষ্ট কম হয়। ঠিক আছে, বলো বোঝা গেছে কিনা? কি ক্লিয়ার? খুবই সহজ একটা ম্যাথ। এবার আসো 2 নম্বর, বলা হচ্ছে পানির প্রতিসারাঙ্ক, পানির প্রতিসারাঙ্ক 4/3 কার সাপেক্ষে, কোন মাধ্যমের সাপেক্ষে? অবশ্যই শূন্য মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে দিলে আমরা বুঝবো এটা পরম প্রতিসারাঙ্কই বলে দেওয়া আছে। তাহলে পানির পরম প্রতিসারাঙ্ক এত, পানি থেকে আলোক রশ্মি, পানি থেকে আলোক রশ্মি শূন্য মাধ্যমে গমনের সময়, শূন্য মাধ্যমে
নির্গত হওয়ার সময় কত কোণে আপতিত হলে, নির্গত হওয়ার সময় কত কোণে আপতিত হলে আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, 30 ডিগ্রি বিচ্যুত হয়ে যাবে, আলোকরশ্মি 30 ডিগ্রি বিচ্যুত হয়ে যাবে। পানির প্রতিসারাঙ্ক দেওয়া আছে। পানির প্রতিসারাঙ্ক 4/3। আলোকরশ্মি পানি মাধ্যম থেকে বা শূন্য মাধ্যমে আসবে, শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে না, পানি থেকে শূন্য মাধ্যমে, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমে। দেখো প্রশ্ন পড়ে একটু চিত্র এঁকে ফেলবা, দেখবা ম্যাথ 90% সলভ হয়ে গেছে। চিত্র আঁকলে কোনো মতে চিত্র আঁকবা, খুব বেশি ডিজাইন করতে হবে না, কোনো মতে। এটা হচ্ছে অভিলম্ব। আলোকরশ্মি পানি মাধ্যম থেকে এবার শূন্য মাধ্যমে আসবে, পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে। দেখো তাকাও, পানি মাধ্যমে আই কোণে আপতিত হলো, এই যে আলোকরশ্মি আপতিত হলো, তীর চিহ্ন এটা। এবার বলা হচ্ছে শূন্য মাধ্যমে যখন আসবে পানি মাধ্যম থেকে কত কোণে আপতিত হলে, আয়ের মানটা বের করতে বলছে, কত কোণে আপতিত হলে আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। এইটা ভালো করে বুঝো, 30 ডিগ্রি বিচ্যুতি মানে কি? আলোকরশ্মি যদি না বাঁকতো, ভালো করে বুঝবা, আলোকরশ্মি যদি না বাঁকতো তাহলে তো এই বরাবর যাইতো, তাহলে এই কোণটা যা হইতো এই কোণটাও তাই হইতো। তো বলা হচ্ছে তাই হবে না, কি হবে? 30 ডিগ্রি বিচ্যুতি হবে। 30 ডিগ্রি বিচ্যুতি মানে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি না, ভালো করে বুঝো। আলোকরশ্মি যদি না বাঁকতো তাহলে তো এই বরাবর যাইতো, তো এই বরাবর কি যাবে? না, বেঁকে যাবে। বেঁকে বলো কোন দিকে যাবে? অবিলম্বের দিকে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? বলো তো, অবিলম্বের দিকে বেঁকে যাবে না দূরে সরে যাবে? পানি থেকে শূন্য মাধ্যমে ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি আলোকরশ্মি না বাঁকতো তাহলে এই বরাবর যাইতো, কিন্তু এ বরাবর যাবে না, এ বরাবর যাবে না, আরো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ধরো এই বরাবর যাবে, বুঝলা? যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে এই কারণে অবিলম্ব থেকে, ঘন থেকে হালকা শূন্য মাধ্যম, এই কারণে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দেখো না বাঁকলে কোনো বিচ্যুতি হইতো না, এই বরাবর যাইতো, কিন্তু এটা তো হয় না, বিচ্যুতি হয়েছে। কতটুকু বিচ্যুতি হয়েছে? এই যে এতটুকু বিচ্যুতি হয়েছে, এই বিচ্যুতিটুকুই হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? বলো ওকে কিনা? আলোকরশ্মির বিচ্যুতি না বাঁকলে তো এই বরাবর চলে যাইত, তখন তো আর বিচ্যুতি হইতো না, যা আপতন কোণ এটাই হইতো। কিন্তু বলা হচ্ছে না, এটা তো হবে না, বিচ্যুত হবে, অর্থাৎ যে বরাবর যাওয়ার কথা ছিল 30 ডিগ্রি বিচ্যুত হবে। এখন অনেকে মনে করতে ভাই 30 ডিগ্রি এদিকে কেন? 30 ডিগ্রি তো এদিকেও যাইতে পারে ভাই, এদিকে গেলে তো অবিলম্বের দিকে গেল, ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আশা করি বুঝছো। এবার বলো তো প্রতিসরণ কোণটা কত? অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরিত, এটা প্রতিসরিত রশ্মি, অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা অবিলম্ব, প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করবে এইটাই হচ্ছে প্রতিসরণ কোণ আর। ভালো করে বুঝো, এটা যদি আই হয়, এটা তো আই, এটা তো আই, তাহলে প্রতিসরণ কোণ আর হবে আই প্লাস আরো 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ আর হচ্ছে আই প্লাস 30 ডিগ্রি। এখন আমাদের আই এর মানটা বের করতে হবে, আপতন কোণ কত হলে প্রতিসরণ কোণ হবে আই প্লাস 30। বোঝা গেছে? চলো হিসাব করি। তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ এর মান পানির প্রতিসরাঙ্ক, তো পানির প্রতিসরাঙ্ক মিউ এর মান 4/3 ইকুয়াল টু সাইন আই, আর নিচে সাইন আর, আর এর মান আই প্লাস 30। সবই জানি এখান থেকে। এবার একটু কাঠখড় পোড়াবো, কাঠখড় পোড়ায়া এখান থেকে আয়ের মানটা বের করবো, শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? গুড। তাহলে করো তো, বের করো তো, হিসাব নিকাশ করো তো, করো হিসাব নিকাশ করো। ভুল, ঠিক আছে? এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলাই তুমি পরীক্ষার হলে করবা। ইয়েস, ভুল হয়েছে।
কি বসাইতে ভুল হয়েছে? এই যে মিউ এর মান বসাইতে ভুল হয়েছে। মিউ বসাইছি কত? 4/3। ভাই 4/3 কখন বসাইতাম? আলোক রশ্মি শূন্য থেকে পানি মাধ্যমে প্রবেশ করলে শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরাঙ্ক 4/3। আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে গেছে? ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে পানির সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 3/4। তাহলে ঠিকঠাক বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে যদি ম্যাথ করতে হয় কত বসাই করতে হবে? এই জায়গাটাই ভুল হবে সবার। তাহলে এখানে বসাইতে হবে 3/4, তাহলে গিয়ে ঠিক হবে। এই কারণে আমি বলতেছি এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আমরা সবসময় কি করব? যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের অবিলম্বের সাথে কোণের সাইন গুণফল কনস্ট্যান্ট। তাহলে আসো তো, মিউ ইকুয়াল টু কত? 4/3। তাহলে 4/3 ইন্টু সাইন আই, স্নেলের সূত্রের সাধারণ রূপ। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 গুণ এই মাধ্যমে সাইন আর, ঝামেলা ফ্রি। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন। 4/3 সাইন আই ইকুয়াল টু 1 আর লিখতে হবে না, সাইন আর হচ্ছে আই প্লাস 30। ভাই এখান থেকে এবার আয়ের মান বের করতে হবে। তো আমরা যদি ম্যাথ করে করি, শোনো, ক্যালকুলেটর থাকলে, ধরো তোমার অ্যাডমিশন টেস্টে আসছে, ক্যালকুলেটর থাকলে এই পুরো লাইনটা তুলে দিবা, তুলে দিয়ে শিফট সলভ বের করে ফেলবা। মানে আমি এই যে, আচ্ছা আগে মেইন প্রসেসটা দেখাই। 4/3 সাইন আই, বা একটা কাজ করি, সাইন আই কে ওই পাশে নিয়ে যাই, আগে এই সূত্রটা লিখি, সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এই বুঝছো, ডিভাইডেড বাই সাইন আই। বুঝছো? সূত্র লিখলাম, ত্রিকোণমিতির সূত্র। সাইন আই কাটা, সাইন আই কাটা থাকলে থাকে কজ 30 প্লাস, আবার এইটা বাই এইটা যখন দিব, বুঝো তো এটার মানে কি? এটা ভাগ এটা প্লাস এটা ভাগ এটা, তাহলে এটা ভাগ এটা হলে সাইন আই বাদ, আর এটা ভাগ এটা যখন দিব তখন কজ আই সাইন আই মানে কট আই আর সাইন 30 বসে গেল, বুঝছো? কজ আই বাই সাইন আই, কজ আই বাই সাইন কট আই। তাহলে এখান থেকে এবার মান বের করবো 4/3। তাহলে আসো তো দেখি কট আই মানে কত? কট আই এটা ইকুয়াল টু কত হয়? এটা মাইনাস এটা, অর্থাৎ 4/3 মাইনাস কস 30 দিলাম, তাকে ভাগ দিব সাইন 30 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 0.9346 কট আই। তাহলে এর উল্টাটা ট্যান আই ইকুয়াল টু এর ইনভার্স করো, তাহলে হচ্ছে 1.06995। তাহলে অতএব আই ইকুয়াল টু ট্যান ইনভার্স অ্যান্সার 46.935 হয়েছে। বলো তো আমার হিসাব নিকাশ ঠিক আছে? গুড, এই তো হয়ে গেল, শেষ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? একজন বলছে আগেরটা ভুল কেন, বুঝো নাই। এখানে মিউ এর মান কত বসাইছো? 4/3। 4/3 কোন মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের? শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের না? তো আলোক রশ্মি দেখো তো শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে গেছে, এ তো উল্টা গেছে, পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে গেছে। তো পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে গেলে প্রতিসারাঙ্ক যেটা বসাবা সেটা বসাবা হচ্ছে পানি মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক। তো সেটা কি 4/3? 4/3 এর উল্টা 3/4, এটাই বলছিল। ওকে, ক্লিয়ার? তো এইভাবে করে ফেললা। এবার শোনো, যদি ক্যালকুলেটর সলভ করতে চাও, ধরো এমসিকিউতে আসলে ফর এমসিকিউ শর্টকাট, ফর এমসিকিউ তাড়াতাড়ি করে ফেলতে চাই, শর্টকাটে করে ফেলতে চাই, তাহলে কি এই যে 4/3 সাইন আই ইকুয়াল টু 1 ইন্টু সাইন আই প্লাস 30 পুরোটা ক্যালকুলেটারে তুলে দিব, দেখি তুলি। 4/3 ইন্টু সাইন 4/3 ইন্টু সাইন আলফা চাপ দিয়ে এক্স আননোন কোয়ান্টিটি তুললাম, ইকুয়েশন সাইন এক্স প্লাস 30। ঠিক আছে, পুরোটা তুলে ফেললাম। এবার শিফট সলভ ফর এক্স। তো সলভ ফর এক্স মানে আয়ের মান, ক্যালকুলেটর নিয়ে একটু ওয়েট করবা, দেখবা চলে আসবে। এই যে চলে আসছে 46.935 ডিগ্রি। বাহ, ঠিক আছে। ক্যালকুলেটরে ফর এমসিকিউ ক্যালকুলেটরে একবারে করে ফেলবা। সিডাব্লিউ তে কিভাবে করবো, সিডাব্লিউ তে কিভাবে করবা, আননোন কোয়ান্টিটি সলভ কিভাবে করে, ইউটিউব সার্চ দিবা,
ঠিক আছে, সিডাব্লিউ তে কিভাবে আননোন কোয়ান্টিটি সলভ করে সার্চ দিবা, তাহলে চলে আসবে। ডান, 2 নম্বর ডান। ক্লিয়ার? চেঞ্জ করলাম। এবার আসো 3, বলা হচ্ছে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5। শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক 4/3। আলোকরশ্মি কাচ হতে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হলো। আলোকরশ্মির বিচ্যুতি কত? আলোকরশ্মির বিচ্যুতি কত মানে আলোকরশ্মি কতটুকু কোণে বিচ্যুত হয়েছে, সরে গেছে, পিছলে গেছে কতটুকু কোণে। ঠিক আছে, পিছলে গেছে কতটুকু কোণে। কি ক্লিয়ার? চলো তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5। গুড। শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক 4/3। তার মানে কি, কাচের এবং পানির পরম প্রতিসারাঙ্ক দুইটা দেওয়া আছে। কাচের পরম প্রতিসারাঙ্ক 1.5, পানির পরম প্রতিসারাঙ্ক 4/3। আলোকরশ্মি কাচ হতে পানিতে আপতনের সময়, কাচ থেকে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে আপতন কোণের বিচ্যুতি কত? ভাই তুমি প্রতিসরণ কোণটা আগে বের করো। প্রতিসরণ কোণ বের করলেই তুমি আলোকরশ্মির বিচ্যুতি পেয়ে যাবা। প্রতিসরণ কোণ বের করলেই বিচ্যুতি পেয়ে যাবা। ধরো এইটা হচ্ছে বিভেদ তল, তো আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আপতিত হয়েছে? কাচ হতে পানিতে। তাহলে উপরে যদি কাচ মাধ্যম নিই, আপতত রশ্মি কাচ মাধ্যম থেকে আসবে কোথায়? পানি মাধ্যমে। তাহলে উপরে কাচ মাধ্যম, ধরো এটা হচ্ছে কাচ মাধ্যম, আর নিচের এটা হচ্ছে ধরো পানি মাধ্যম। কাচ হতে আলোকরশ্মি পানিতে এসে আপতিত হবে, এটা অভিলম্ব। ওকে, তো কত কোণে আপতিত হলো আলোকরশ্মি? কত কোণে আপতিত হলো? 30 ডিগ্রি। এই যে আপতিত রশ্মি কাচ হতে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হলো। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে আপতিত হলো। বিচ্যুতি কত হবে এটা বের করতে হবে। বাদ দাও, বিচ্যুতি বাদ দাও। আমরা আগে দেখি প্রতিসরণ কোণটা কত। আলোকরশ্মির এখানে প্রতিসরণ কোণটা কত সেইটা আগে দেখি। এখন অনেকে বলতে ভাই প্রতিসরণ কোণ মানে কি হবে? শূন্য মাধ্যম থেকে যদি একটা ঘন মাধ্যমে হইতো, শূন্য সাপেক্ষে কাচ, শূন্য মাধ্যম সাপেক্ষে পানি, তাহলে তো বুঝতাম যে হালকা থেকে ঘনতে যাচ্ছে। ভাই এবার বুঝবো কিভাবে যে হালকা থেকে ঘনতে যাচ্ছে নাকি ঘন থেকে হালকা যাচ্ছে? বুঝবো কিভাবে? বোঝার উপায় আছে। প্রতিসারাঙ্ক দেখলেই তো বোঝা যায় কোনটা হালকা কোনটা ঘন। এই বলো কোনটা হালকা কোনটা ঘন? প্রতিসারাঙ্ক দেখলেই তো বোঝা যায় কোনটা হালকা কোনটা ঘন। কাচের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5, আর পানির প্রতিসারাঙ্ক 4/3। ভাই 4/3 মানে 1.33। তো 1.5 বেশি না 1.3 বেশি? 1.5 বেশি। তাহলে এইটা ঘন আর এইটা হালকা, তাহলে কোথায় যাচ্ছে? ঘন থেকে হালকাতে যাচ্ছে। তাহলে ঘন থেকে হালকাতে গেলে অবিলম্বের দিকে থাকবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? অবিলম্বের দিকে আসবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? বলো বলো বলো। দূরে সরে যাবে। তাহলে এই যে দূরে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে এখন আর এর মানটা বের করি। তুমি যদি এটা নাও বোঝো কোনো সমস্যা নেই, তুমি আর এর মানটা বের করে দেখবা। আর এর মানটা বের করার পরে দেখবা সেটা অবশ্যই 30-এর বেশি হবে। দেখো আসো,
তাহলে 1.5 ইন্টু সাইন 30 ইকুয়াল টু 4/3 ইন্টু সাইন আর, এই যে আর এর মানটা বের করতে চাই। তাহলে অতএব আর ইকুয়াল টু 1.5 গুণ সাইন 30, তাকে ভাগ দিচ্ছি 4/3 দিয়ে। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার 34 এই দেখো চলে আসছে 34.228 ডিগ্রি। এটা 30 ছিল আপতন কোণ, আর এর মান 34.228। দেখো আর এর মান বেশি হয়ে গেছে। ম্যাথ করার আগেও বুঝছিলাম, যদি এটা নাও বুঝি ম্যাথ করার পরে বুঝলাম যে আর এর মানটা বেশি। এইবার আমাদের এইটা কিন্তু চাই না, এটা কিন্তু অ্যান্সার না। আমাদের চাইছে আলোক রশ্মির বিচ্যুতি কতটুকু হবে, কতটুকু বিচ্যুত হবে। তো বলো বিচ্যুত কতটুকু হয়েছে, দেখো কতটুকু বিচ্যুত হয়েছে। এটা 30, এইটা 30, এই যে আলোক রশ্মি সোজা যদি চলে যাইতো 30 হইতো, তাহলে এতটুকু বিচ্যুত হয়েছে, এতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে আর থেকে কি বাদ দিব, আর থেকে আমরা বাদ দিব কি, এই যে এইটা হচ্ছে 30, তাহলে এইটা হচ্ছে বিচ্যুত, এই যে এতটুকু আলোক রশ্মি বিচ্যুত হয়েছে। ধরো এই বিচ্যুতটাকে আমরা ডেল দিয়ে বললাম যে ডেল, তাহলে সেটা হবে আর থেকে 30 বাদ। এটা যদি 30 হয় তাহলে এটা 30, তাহলে 30 আর থেকে 30 বাদ দিলে বিচ্যুত। তাহলে বিচ্যুত হয়েছে, বিচ্যুতি ডেল 34.228 বিয়োগ 30 ডিগ্রি, তাহলে 4.228 ডিগ্রি। বুঝছো? এটাই হচ্ছে বিচ্যুতি। ক্লিয়ার? ঠিক আছে। আমার 145 আসছে, 145 কিভাবে আসবে, 145 কিভাবে আসে, ঠিক করো, ঠিক করলে হবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.2, পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.2। এবার পানি সাপেক্ষে এ মাধ্যমের 1.2, পানি হতে আলো এ মাধ্যমে গমনকালে, কত কোণে আপতিত হলে 25 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। 25 ডিগ্রি কৌণিক, 25 ডিগ্রি, 25 না দিই, একটু কম দিই, 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। নাও এটা করো তো, এটা তোমাদের করতে দিলাম, দেখি করো তো। আমি তো 2-1টা ম্যাথ করালাম, এবার যদি করতে দিই পারা উচিত, করো। পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক এত, পানি হতে আলো এ মাধ্যমে গমন করলে কত কোণে আপতিত হলে 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। হয়েছে? আলোক রশ্মি পানি হতে এই মাধ্যমে যাচ্ছে, তাহলে ওয়াটার ডাব্লিউ, আর এটা এ মাধ্যম, পানি থেকে এ মাধ্যমে যাচ্ছে। বলো তো পানি ঘন না এ মাধ্যম ঘন? পানি ঘন মাধ্যম না এ মাধ্যম ঘন মাধ্যম? বুঝলা কেন?
পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.2, পানি সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, পানি সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক 1.2, একের বেশি, একের বেশি। তাহলে এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমটা ঘন, পানি সাপেক্ষে এটা ঘন। বোঝার উপায় কি হচ্ছে, প্রতিসরাঙ্কের মান দেখবা একের চেয়ে বেশি না কম। যদি প্রতিসরাঙ্কের মান ধরো 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 এ মাধ্যম থেকে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম হচ্ছে 1.2, একের বেশি, তাহলে এ হালকা বি ঘন। আর বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যম হলে, বি মাধ্যম সাপেক্ষে যদি এ মাধ্যম হয় তাহলে এর উল্টাটা একের কম হবে। তো এটা দেখেই বোঝা যায়। অনেকে বলতে ভাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, আর সেটা তো বলে না ভাই, বলছে পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। যখনই দেখবা প্রতিসরাঙ্কের মান একের বেশি, এই যে একের বেশি, তাহলে বুঝবা হালকা থেকে ঘন, আর একের কম হলে ঘন থেকে হালকা। যেমন পানির প্রতিসরাঙ্ক 4/3, কার সাপেক্ষে, শূন্য মাধ্যম সাপেক্ষে, দেখো একের বেশি। তাহলে আমি যদি বলি পানি সাপেক্ষে শূন্য মাধ্যম কত, তাহলে উল্টা 3/4, একের কম। বুঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, তাহলে আলোক রশ্মি এই মাধ্যমে প্রবেশ করবে, তাহলে পানি থেকে এই মাধ্যমে প্রবেশ করবে কত কোণে আপতিত হলে, ধরলাম আই কোণে আপতিত হলো, আই কোণে আপতিত হলে 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। এইবার 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি, এই যে দেখো এই বরাবর না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল, বেঁকে গেছে, এই যে 15 ডিগ্রি। বলো আমার চিত্র আঁকা হয়েছে? বলো 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 বলো, চিত্র আঁকা হয়েছে এবার? না, এবার কিন্তু চিত্র আঁকা হয় নাই। 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে, আগে বুঝতে হবে আলো কোন দিকে যাবে, এটা তো আগে বুঝতে হবে ভালো করে। দেখো ইয়েস, না বাঁকলে এই বরাবর যাইতো, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, না বাঁকলে সোজা এই বরাবর চলে আসতো। যদি না বাঁকতো, বাঁকবে তো, তাহলে এটা হালকা, এটা ঘন, হালকা থেকে ঘন অবিলম্বের দিকে সরে যাবে রে ভাই। এই যে এটা, এইটা হবে প্রতিসরিত রশ্মি, অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে এইটা বুঝতে হবে আগে, যে অবিলম্ব থেকে দূরে সরে যাবে নাকি অবিলম্বের দিকে কাছে চলে আসবে, এইটা বুঝতে হবে। তো অবিলম্বের কাছে চলে আসবে, কি ক্লিয়ার? এই কোণটা আর, আর এই যে যাওয়ার কথা ছিল এই বরাবর, না এই বরাবর গেল না, বেঁকে গেল, বিচ্যুত হলো, এই কোণটাই হচ্ছে 15 ডিগ্রি। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার বলো তো আর এর মান কত। দেখো এটা যদি আই হয়, এটা কিন্তু আই, এই যে এই কোণটা কিন্তু আই, এইটা কিন্তু আই টোটালটা। তাহলে এবার আর এর মান কত? আর এর মান আই প্লাস 15 না, এবার আই মাইনাস 15। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল রাখো। দেখো আগের এই ম্যাথটাতে কি হয়েছিল, এই ম্যাথটাতে হয়েছিল আর ইকুয়াল টু আই প্লাস 30। কেন? কারণ ঘন থেকে হালকাতে যাচ্ছে, অবিলম্বে দূরে সরে যাবে, তো এই কারণে আর হবে আই প্লাস 30। কিন্তু এবার হালকা থেকে ঘনতে আসতেছে, হালকা থেকে ঘন, অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে আর ইকুয়াল টু হবে আই মাইনাস 15। বোঝা গেছে এটা? এই যে এই জায়গাটা বুঝলেই হবে। এরপরে তো ম্যাথ শেষ, এরপর তো ম্যাথ শেষ। তাহলে ডাব্লিউ মিউ এ, ওয়াটারের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। অনেকে বলছে ভাই এবার স্নেলের সূত্র খাটাইলেন না কেন? এই স্নেলের সূত্র কেমনে খাটাবো? আমার তো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আর ওয়াটারের প্রতিসরাঙ্ক আলাদা করে জানা নাই, আলাদা করে তো এর প্রতিসরাঙ্ক বলে দেয়নি। তো আমাদের বলছে ওয়াটার সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, তো এই কারণে একবার এটা নিলাম, ওয়াটার সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। তাহলে ওয়াটার সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক কত? কত? 1.2। সাইন উপরে আই, নিচে আর হবে আই মাইনাস 15। ঠিক আছে? ম্যাথ পারবো কিনা? হ্যাঁ পারবো। 1.2 ক্যালকুলেটারে একবার চাপ দিলে তো উত্তর চলেই আসলো। আর এটা হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আই কজ 15 কজ আই সাইন 15। তাহলে উল্টাই দিলে, এটাকে যদি উল্টাই দেওয়া হয়, সাইন আই কাটবে, তাহলে পড়ে থাকবে কস 15 মাইনাস কজ আই বাই সাইন আই কট আই সাইন 15 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.2। উল্টাই দিলাম, বুঝছো? উল্টাই দিছি, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে সাইন আই কাটলো কস 15, আর কজ আই বাই সাইন আই কট আই সাইন 15 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.2। তাহলে এখন কজ 15 বিয়োগ 1/1.2, এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে, তাহলে কট আই সাইন 15 একবারে ক্যালকুলেটারে তুলে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই।
তবে এগুলো এমসিকিউ আসলে করাটা ভালো কি, তাই না? তাহলে কট আই এটা ইকুয়াল টু এত ভাগ সাইন 15, সাইন 15 0.5122, তাহলে ট্যান আই ইনভার্স 1.951, ট্যান ইনভার্স অ্যান্সার। তাহলে অতএব আই ইকুয়াল টু 62.87। শেষ। বলো কে কে পারছিলা, বলো এটা কে কে পারছিলা? গুড, দেখছো কত সহজ, দেখছো কত সহজ। ওকে, এবার আসো 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ, বি মাধ্যমের দ্বিগুণ এবং এবং সি মাধ্যমের 1.5 গুণ, মানে 1.5 গুণ। তাহলে আলো বি মাধ্যম হতে সি মাধ্যমে, বি মাধ্যম হতে সি মাধ্যমে, সি মাধ্যমে বিভেদ তলের সাথে, বিভেদ তলের সাথে, বিভেদ তলের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, 30 ডিগ্রি কোণে আপতিত হলে, বিভেদ তলের সাথে, আচ্ছা 30 না 60 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ কত? ভাই কি এত কথা বলছে, কথাগুলা পড়ো, পড়লেই তো হয়ে যাবে। কি এত কথা বলছে, কথাগুলা পড়ো, পড়লেই তো হয়ে যাবে। লাবণী হৃদয় বলছে ফেসবুকে ক্লাস হচ্ছে না কেন? কি বলো, ফেসবুকে তো ক্লাস জল জল করতেছে। ঠিক আছে, চোখের ডলা দাও, চোখ ডলা দিয়ে আবার তাকাও। ক্লাস হচ্ছে, ফেসবুকেও ক্লাস হচ্ছে, সব জায়গায় ক্লাস হচ্ছে। দাদা রিটেন কি ডিরেক্ট ক্যালকুলেশন করা যাবে? ডিরেক্ট ক্যালকুলেশন যদি ধরো বোর্ড পরীক্ষা আসে তাহলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করিও, ঠিক আছে? তারপরেও অ্যাটলিস্ট না পারলে কেন মামা ভালো। এবার আসো দেখো, আমাদের বলছে বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলে আলোকরশ্মি বি মাধ্যম হতে সি মাধ্যমে, ভালো কথা, বি মাধ্যম থেকে যাবে সি মাধ্যমে। তো এবার একটু ভালো করে শোনো, আমাদের আপতন কোণ বলে নাই কিন্তু, এই 60 ডিগ্রি কিন্তু আপতন কোণ না, বলছে বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল, বি মাধ্যম সি মাধ্যমের, এই যেটা হচ্ছে বিভেদ তল, বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে দেখো তাকাও, বিভেদ তলের সাথে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি আপতিত হয়েছে বি মাধ্যম থেকে, বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের সাথে 60 ডিগ্রি। তাহলে বলো বলো বলো, আপতন কোণ আই কত? এই আপতন কোণ আই হচ্ছে 30 ডিগ্রি। বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হইলে অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ অর্থাৎ আপতন কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি যদি হয় তাহলে প্রতিসরণ কোণ কত? ঠিক আছে, প্রতিসরণ কোণ এটা বেশি হইতে পারে, কম হইতে পারে, আমি জানি না কিছু, আমি ধরে নিলাম প্রতিসরণ কোণ হচ্ছে আর, যে এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ আর এর মানটা আমাদের বের করতে বলছে। ভাই প্রতিসরণ কোণ আর এর মানটা বের করতে গেলে বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্কটা লাগবে, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক লাগবে। এই যে দেখো সূত্রটা দেখো, বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক, বি থেকে সিতে গেছে, বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে সাইন আপতন কোণ আই 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ কোণ আর। সাইন আই এর মান আমি জানি, সাইন আই এর মান জানি 30 ডিগ্রি, আমার আপতন কোণ জানা আছে, প্রতিসরণ কোণের আর এর মানটা বের করতে হবে, এটা আমি পাবো যদি এই মানটা জানা থাকে। এবার এই মানটা কেমনে বের করবা সেটা তোমার হিসাব, করো কিভাবে বের করবা।
বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এই দেখো তো এটা লেখা যায় কিনা। বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে মিউ সি ডিভাইডেড বাই মিউ বি ইকুয়াল টু সি বি ডিভাইডেড বাই সি সি। বুঝছো? বেগ সূত্র বোঝা গেছে? মনে আছে? বি মিউ সি ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি। ঠিক আছে, দ্বিতীয়টা উপরে প্রথমটা নিচে, মিউ দিলে আর বেগ দিলে বি সিবি আর সি নিচে, তাহলে সি সি। বি মাধ্যমের বেগ আলোর বেগ ডিভাইডেড বাই সি মাধ্যমে আলোর বেগ। প্রতিসারাঙ্কের কোনো কথা নাই, তাহলে এটা বাদ, এটার কোনো কথা নাই, কথা হচ্ছে এইটুকু নিয়ে। তাহলে এইটা ইকুয়াল টু সিবি বি মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সি মাধ্যমে আলোর বেগ। এবার কি বলছে শোনো, বলছে এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ। তাহলে শোনো, এ মাধ্যমে আলোর বেগ সি এ, এটা বি মাধ্যমের দ্বিগুণ। এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ, অর্থাৎ সি বি এর দ্বিগুণ। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? তারপরে বলছে বি মাধ্যমের দ্বিগুণ এবং সি মাধ্যমের 1.5 গুণ। তাহলে সি এ হবে সি এ মাধ্যমে আলোর বেগ হবে সি মাধ্যমের 1.5 গুণ। তাহলে সি মাধ্যমে আলোর বেগ তার 1.5 গুণ। এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? বলো বলো যে বুঝছো। ঠিক আছে, ক্লিয়ার? এ মাধ্যমে আলোর বেগ হবে বি মাধ্যমের দ্বিগুণ এবং সি মাধ্যমের 1.5 গুণ। ক্লিয়ার? এখন আসো, এই তো শেষ, এই তো কাহিনী খতম। তাহলে সিবি ইকুয়াল টু সি এ বাই 2, তাহলে 1/2 সি এ, আর সিসি ইকুয়াল টু 1/1.5 সি এ। সি এ কাটাকাটি, তাহলে 1/2 ডিভাইডেড বাই 1/1.5 বাই 3/4। এই যেটা হচ্ছে 3/4 আসছে এটা। এই যে বি মিউ সি হচ্ছে 3/4। তাহলে এবার মান বসাই দিবা, শেষ, ম্যাথ ডান। দেখছো কত কাহিনী? 3/4। তাহলে এখান থেকে সাইন আর, একবারে আর এর মান বের করি। অতএব আর ইকুয়াল টু সাইন 30 তার সাথে গুণ 4 ভাগ 3, যা হবে সাইন ইনভার্স অ্যান্সার 41.81 ডিগ্রি। শেষ। দেখছো কত সুন্দর সুন্দর ম্যাথ? কত সুন্দর সুন্দর ম্যাথ। আসো, ডান। এবার 6 নম্বর। 6 নম্বর বলা হচ্ছে পানি থেকে ভারী পানি, পানি থেকে ভারী পানি। এই বলো তো ভারী পানির সংকেত কি? এই যে আমরা ওই যে আইপিএস এর ব্যাটারি ট্যাটারিতে ভারী পানি ব্যবহার করি, ভারী পানির সংকেত হচ্ছে D2। তো পানি থেকে ভারী পানি, ঠিক আছে? এবার বলা হচ্ছে ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 0.85। ভারী পানি সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক, ভারী পানি সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক 1.3। দেখো এই মানগুলা কিন্তু আমি ইচ্ছা মতো দিচ্ছি ম্যাথ করার জন্য, একেবারে হয়তো পুরাপুরি নাও মিলতে পারে। এবার বলা হচ্ছে তাহলে বলো তো পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত? পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত? খুব সুন্দর একটা কোশ্চেন, এবং কিভাবে করতে হবে সেই সূত্র অলরেডি তোমাকে আমি পড়াইছি। কিভাবে করতে হবে সেই সূত্র তোমার জানা আছে। কয়টা মাধ্যম? 3টা। ভারী পানি, পানি, কাচ। তো তোমাকে শিখাইছিলাম না যে পরপর সমান্তরালভাবে এরকম যদি বিভিন্ন মাধ্যমের জন্য বিভেদ তল থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরণের সূত্রটা পড়াইছিলাম। কি পড়াইছিলাম? পরপর সমান্তরাল অনেকগুলো মাধ্যম আছে,
একেবারে শুরুর মাধ্যম এবং একেবারে শেষ মাধ্যম একই হবে, তারপরে একটার সাপেক্ষে একটা, একটার সাপেক্ষে একটা, পর 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 লিখে গুণ করে ফলাফল হচ্ছে 1। এখন এখানে কয়টা আছে? 3টা। ভারী পানি, কাঁচ আর পানি। তুমি তোমার ইচ্ছা মতো 3টা দিয়ে নিবা, তুমি তোমার ইচ্ছা মতো 3টা, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখবা উপরে যেটা নিচেও যেন সেইটা থাকে, উপরে যেটা নিচেও যেন সেইটাই থাকে, ঠিক আছে? তাহলে ধরো উপরে কোনটা দিব? উপরে দিলাম ধরো ভারী পানি, তাহলে D2O, তারপরে কি দিব? পানি, ধরো H2O বা ওয়াটার, ওয়াটার। আর ভারী পানি, পানি, গ্লাস, গ্লাস, এবং দেন আবার ভারী পানি। শুরু যে মাধ্যম, শেষ হবে সেই মাধ্যম দিয়ে। উপরে D2O, তাহলে একেবারে নিচেও D2O। ঠিক আছে? তাহলে এবার এই ক্ষেত্রে সূত্র লিখো তো, লিখো, সূত্র লিখো। D মিউ ওয়াটার W, তারপরে D মিউ W গুণ W মিউ হচ্ছে G গুণ G মিউ আবার D। তাহলে কি হলো? শুরুর মাধ্যম D, শেষের মাধ্যম D হয়ে গেছে। হ্যাঁ, গুণফল কি হবে? 1। এইবার আসো হিসাব নিকাশ, এবার হিসাব নিকাশ আসো। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ভারী পানি সাপেক্ষে কাচের, অর্থাৎ D মিউ G দেওয়া আছে 0.85। তারপর ভারী পানি সাপেক্ষে পানি, আচ্ছা, তাহলে D মিউ W দেওয়া আছে কত? 1.3। কি চাইছে? পানি সাপেক্ষে কাচ চাইছে, ওকে। তাহলে W মিউ G চাইছে, পানি সাপেক্ষে কাচ এটা চাইছে। এবার এই মানগুলো নিয়ে এখানে বসাও। সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও, দেখো D মিউ W দেওয়া আছে 1.3। তারপরে W মিউ G আমি বের করতে চাই, এই যে W মিউ G আমি বের করতে চাই। তারপরে D মিউ G দেওয়া আছে 0.85, কিন্তু আমার লাগবে G মিউ D। বলো কি করব? বলো কি করব? D মিউ G দেওয়া আছে, কিন্তু আমার লাগবে G মিউ D, অর্থাৎ উল্টা। তাহলে উল্টা মানে 1/0.85 ইকুয়াল 1। বাকি থাকলো কি? এটাই তো বের করতে বলছে, এটাই বের করতে বলছে। শেষ, ম্যাথ শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এটা ওই পাশে যায় গুণ 0.85, তাকে ভাগ 1.3 দিয়ে। তাহলে অ্যান্সার হচ্ছে W মিউ G, এটা হচ্ছে 0.566 বা 0.57ও লেখা যায়, 0.567। বলো আসছে? এটা আসছে, এই তো হয়ে গেল। ঠিক আছে? সমান্তরাল বলে নাই, সমান্তরালই মানে সমান্তরাল বলে নাই বলতে হবে না তো। সমান্তরাল না হলে সমস্যা কি? এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসারাঙ্ক, এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসারাঙ্কের সূত্রটাই তো এটা। এই যে এটা এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যম। অনেকে বলতে ভাই আমি যদি D2 আগে না নিয়ে আমি যদি ওয়াটার আগে নিই, কোনো সমস্যা নেই। আসো দেখো, আমি যদি ওয়াটার আগে ধরি কোনো ঝামেলা হয় কিনা? না, কোনো ঝামেলা নেই। ওয়াটার, ঠিক আছে? তাহলে H2O বা ওয়াটার নিলাম উপরে, তারপরে নিলাম D2O, তারপরে নিলাম গ্লাস, নিচেও নিব ওয়াটার, ঠিক আছে? নিচেও নিব ওয়াটার, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তখন কি লিখব? তখন আসলে লিখি ওয়াটার মিউ D গুণ D মিউ G গুণ G মিউ ওয়াটার ইকুয়াল 1। ওকে, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে দেখো আমাদের W মিউ D দেওয়া নেই, দেওয়া আছে D মিউ W 1.3, তার এর উল্টা। তাহলে 1/1.3। ওকে, D মিউ G আমরা D মিউ, এই যে D মিউ G দেওয়া আছে, হ্যাঁ 0.85। এবার আমরা চাই হচ্ছে W মিউ G চাই, এটা তো তা না, এটা তো এর উল্টা, এটা তো G মিউ W। আমরা তো চাই W মিউ G, ওয়াটার সাপেক্ষে গ্লাস, এটা আমরা চাই। তাহলে এর উল্টাটা লিখলাম। এবার বের করো, বের করো। তাহলে এই যে এইটা এই পাশে চলে গেল, আর এই দুইটা গুণ, তাহলে 0.85 ভাগ 1.3, বাহ মিলে গেল তো। তাহলে 0.85 ভাগ 1.3, 0.85 ভাগ 1.3, আচ্ছা এটা তো
এই অ্যান্সারটা ভুল আসছে, ভুল ভুল তুলছি। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাহলে এটা হচ্ছে 0.653, সরি। হ্যাঁ এখানেও তাই ছিল, 0.85 তাকে ভাগ 1.3 দিয়ে। হ্যাঁ সরি সরি, 0.653। এই তো দেখো অ্যান্সার শেষ, একই অ্যান্সার চলে আসছে। তাহলে এই হচ্ছে ঘটনা। 7 নম্বর, হীরকের প্রতিসারাঙ্ক, হীরকের প্রতিসারাঙ্ক 2.4। হীরকে আলোর বেগ কত? হীরকের প্রতিসারাঙ্ক 2.4, হীরকে আলোর বেগ কত? এবং শূন্য মাধ্যম হতে 5000 অ্যারমস্ট্রং এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো হীরকে আপতিত হলে হীরক মাধ্যমে এর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কত হবে? ও আলোর কম্পাঙ্ক কত হবে? করো 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 করো। হীরকের প্রতিসারাঙ্ক হচ্ছে 2.4। গুড। ধরো এটা হচ্ছে একটা হীরক খণ্ড, এই যে এটা ধরো হীরক, স্বচ্ছ হীরক খণ্ড, একটা হীরক। আর উপরে কি মাধ্যম? শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে আলোকরশ্মি হীরক মাধ্যমে গমন করবে। দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব এটা। তাহলে আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে হীরক মাধ্যমে গমন করবে, শূন্য মাধ্যম থেকে হীরক মাধ্যমে গমন করবে। ঠিক আছে? তা আমাদের এখন কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে হীরকের প্রতিসারাঙ্ক 2.4 যদি হয়, তাহলে হীরকে আলোর বেগ কত? শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1, হীরকের প্রতিসারাঙ্ক 2.4, শূন্য মাধ্যমে আলোর বেগ c0, বা এটাকে μ0 দিলাম, μ01। c0 হচ্ছে 3 ইন্টু শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটাকে হীরক মানে ডায়মন্ড, μd দিলাম, μd হচ্ছে 2.4। তাহলে cd বের করতে হবে, ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ কত বের করতে হবে। বলো পারবো না? বলো পারবো কিনা? আমরা প্রতিসরণের যে সূত্র জানি, প্রতিসারাঙ্কের যে সূত্র জানি, ধরো শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক, তাহলে μd বাই μ0 ইকুয়াল টু c0 বাই cd। শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক, তাহলে শূন্য মাধ্যমে বেগ, ডায়মন্ডে আলোর বেগ। এবার এইটুকু নিয়েই তো আমাদের কাজ হয়ে যাবে। তাহলে μd এর মান 2.4, μ0 1, 3 ইন্টু 10⁸। cd এর মান বের করবা, cd এর মান। ম্যাথ হয়েছে কিনা বুঝবা কিভাবে? ধরো অনেক সময় এগুলা নিয়ে এই যে উল্টা পাল্টা বসানোর পরে উত্তর হয়তো আসে না ঠিকঠাক মতো, তো তুমি বুঝতে পারবা তোমার ম্যাথ হয়েছে কিনা যদি একটু বুদ্ধি খাটাও। ক্যালকুলেটর আর ক্যালকুলেটরের সাথে লাগবে একটু বুদ্ধি, তাহলেই হয়ে যাবে। তুমি এখান থেকে সিডি বের করবা, যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের থেকে অবশ্যই কম, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে কম হওয়ার কথা। যদি দেখো বেশি হয়ে গেছে তাহলে বুঝবা কাহিনী খতম। 2.4 দিয়ে ভাগ। এবার সাইন্টিফিক এনে লিখি 1.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। শেষ। বুঝা গেছে? এই হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ দেওয়া থাকলে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ এটা আমরা জানি, ওটা দেওয়া থাকবে না। এইবার এর সাথে আর একটা কথা জুড়ে দিছে, বলছে যদি 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হীরকে আপতিত হয়,
তাহলে হীরক মাধ্যমে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কম্পাঙ্ক কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কম্পাঙ্ক কত হবে? মনে পড়ে কি না? তাহলে আমরা একটু এখানে লিখি, হীরক মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য λ0 5000 অ্যাংস্ট্রম। তাহলে ডায়মন্ড মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? এটাই তো বের করতে বলছে। মনে পড়ে? শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক মিউ ডি বাই মিউ জিরো ইকুয়াল টু C0 বাই CD। এবার C ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা, তাহলে λ0 বাই λd। এফ আর এফ কাটাকাটি, এফ কাটাকাটি, মনে মনে কেন এফ কাটাকাটি কেন? কম্পাঙ্কের চেঞ্জ হবে না। কম্পাঙ্ক আমি বলছিলাম কম্পাঙ্ক উৎসের উপর ডিপেন্ড করে, উৎস যেটা তার উপর ডিপেন্ড করে কম্পাঙ্ক, উৎসের উপর। উৎস থেকে কোন বর্ণের আলো আসতেছে? লাল বর্ণ, প্রতিসরণের পরও লাল বর্ণই থাকবে। তাহলে বর্ণ সেম মানে এভাবে মাথায় রাখবা, বর্ণ সেম মানে কম্পাঙ্ক সেম। তাহলে এফ সেম থাকবে, ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে। কি ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে বের করো মিউ ডি বাই মিউ জিরো ইকুয়াল টু λ0 বাই λd। মিউ ডি এর মান 2.4, λ0 5000 অ্যাংস্ট্রম, এই 5000ই বসাই দাও। λd অ্যাংস্ট্রমকে মিটার করার কোনো দরকার নেই, অ্যাংস্ট্রম এককই আসবে। তাহলে 5000 ভাগ 2.4, তাহলে 5000 ভাগ 2.4 2083.33 এত অ্যাংস্ট্রম। কম্পাঙ্ক এফ সেম থাকবে, এফ সেম থাকবে। এবার বুঝলাম এফ সেম থাকবে, তো এফটা হবে কত? এফটা হবে কত? সি ইকুয়াল টু এফ ল্যামডা, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে সি ইকুয়াল টু মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডার মতো, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তো শূন্য মাধ্যমের বেগ নিলে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নিবা, শূন্য মাধ্যমের বেগ নিলে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নিবা। তো শূন্য মাধ্যমের বেগ কত? 3 × 10⁸। কম্পাঙ্ক এফ বের করতে চাও, শূন্য মাধ্যমের এটা, শূন্য মাধ্যমেরটা 5000, তাহলে 5000 গুণ 10⁻⁻10, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। তাহলে মিটার এককে আসবে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ভাগ 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10। তাহলে ভাই দেখো তো এফ ইকুয়াল টু 6 × 10⁻14 এত হার্টজ আসছে কিনা? আসছে, এই তো ঠিক আছে। কেউ যদি মনে করো ভাই আমি হীরক মাধ্যমের হিসাব করব, ওকে, আমার আপত্তি নাই। তুমি যদি হীরক মাধ্যমের হিসাব করো তাহলে সিডি ইকুয়াল টু এফ ল্যামডা ডি নিয়ে হিসাব করবা, সিডি ইকুয়াল টু এফ ল্যামডা ডি। এবার এখান থেকে এফ এর মান হিসাব করবা। তাহলে সিডি এর মান কত? 1.25 × 10⁸, তাকে ভাগ দিবা ল্যামডা ডি দিয়ে, অর্থাৎ 2083.33 গুণ 10⁻⁻10। দেখো একই জিনিসই আসবে, করে দেখো 6 × 10⁻14 হার্টজে আসবে, অর্থাৎ এফ থাকবে সেম। এখন এফ তুমি শূন্য মাধ্যম থেকে বের করো বা এফ তুমি হীরক মাধ্যম থেকে বের করো, এফ সেম থাকবে। ঠিক আছে, গুড। তাহলে প্রতিসরণের অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলছি। এইবার আমরা একটা সুন্দর টপিক পড়ব। টপিকটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, সংকট কোণ কি? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে, ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি হালকা মাধ্যমে গমন করে, এটা ঘন মাধ্যম, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। কথা সত্য, অভিলম্ব থেকে দূরে সরে যায়। দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব। সবাই একটু তাকাও বোর্ড। এবার আলোকরশ্মি ধরো আপতিত হলো, এই বরাবর আলোকরশ্মি আপতিত হলো, এই বরাবর আপতিত হলে আলোকরশ্মি এই বরাবর আপতিত হলো, এখান থেকে আলোকরশ্মি ঘন থেকে যাচ্ছে, আপতিত হলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে, কিন্তু গেছে না? অবিলম্ব থেকে দূরে সরে গেছে, আলোর ডিরেকশন।
হালকা, ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকা, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমি আপতন কোণের মান আরেকটু বাড়াইলাম, আপতন কোণের মান আরেকটু বাড়াইলাম। আপতন কোণের মান একটু বাড়ানোর কারণে প্রতিসরণ কোণও বেড়ে যাবে, আরো বেশি দূরে সরে যাবে, প্রতিসরণ কোণের মানও বেড়ে যাবে। গেল, বেড়ে গেল, দেখো প্রতিসরণ কোণও বেড়ে গেছে। আপতন কোণ বাড়াইলে প্রতিসরণ কোণও বেড়ে যাবে। কি ক্লিয়ার? এবার এরপর আপতন কোণ আমি আরো বাড়াই দিলাম, বাড়াইতেই থাকলাম, আপতন কোণের মানটা আরো বাড়াই দিলাম, আপতন কোণের মানটা আরো বাড়ানো হলো। বাড়ানো হলে প্রতিসরণ কোণ বাড়তে 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 এক সময় প্রতিসরণ কোণটা এই দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। দেখো বিভেদ তল ঘেঁষে চলে গেছে, গেছে না? আপতন কোণের মানটা বাড়াইতে থাকলে এক সময় প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এরপরে আপতন কোণের মান যদি আরো বেশি বাড়াই তাহলে আর প্রতিসরণ হবে না। আপতন কোণের মান যদি আমি আরো বেশি বাড়াই তাহলে আর প্রতিসরণ হবে না। তাহলে কি হবে? তাহলে প্রতিফলন হবে। আলোক রশ্মি তখন হালকা মাধ্যমে আর গমন না করে ব্যাক করে আবার সেম মাধ্যমে ফিরে আসবে। এই যে সেম মাধ্যমে ফিরে আসবে, এই যে এটা। তো এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রতিফলন। প্রতিফলন, এই পর্যন্ত প্রতিসরণ ছিল, এটা হলো প্রতিফলন। তাহলে এবার শোনো, আলোক রশ্মি ঘন থেকে হালকাতে গমনের সময় ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে গমনের সময় আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। আপতন কোণের মান বাড়াতে 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 এমন একটা কোণ আপতন কোণ করা হইল যখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেছে। দেখো এই যে প্রতিফলিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেছে, বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত রশ্মি গেছে। তো যখন বিভেদ তল ঘেঁষে প্রতিফলিত রশ্মি চলে যাবে, আপতন কোণ যেটা করলে বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত রশ্মি গমন করবে সেই আপতন কোণটাকেই বলা হচ্ছে সংকট কোণ। এর চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত করা হয় তাহলে আর প্রতিসরণ ঘটবে না, আলোক রশ্মি সেম মাধ্যমে যাবে, সেম মাধ্যমে চলে যদি যায় তাহলে তো আর প্রতিসরণ হলো না, হয়ে গেল প্রতিফলন। এই প্রতিফলনকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বুঝতে পারছো? ছোটবেলায় পড়া জিনিস। তাহলে বলো কোন কোণটার জন্য আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ পাবো? এই কোণটার জন্য, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটাকে আমরা বলবো থিটা সি, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তখন প্রতিসরণ কোণ এই যেটা, এটা প্রতিসরণ কোণ আর যেটা হবে 90 ডিগ্রি। কি বোঝা গেছে? প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আগে একটু সংজ্ঞাটা লিখি, তারপর একটু ম্যাথমেটিক্যাল হিসাব দেখতেছি। আলোক রশ্মি ঘন হতে, ভাই হালকা থেকে ঘনতে গেলে কোনোদিন এটা হবে না, হালকা থেকে ঘন মাধ্যমে গেলে কোনোদিন এটা হয় না, ঘন থেকে হালকাতে গেলে এটা হয়। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে গমনের সময়, হালকা মাধ্যমে গমনের সময় তির্যকভাবে যে আপতন কোণে আপতিত হলে, যে আপতন কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি, যে আপতন কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, বিভেদ তল ঘেঁষে যায় বা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে
সংকট কোণ বলে। সেই আপতন কোণকে সংকট কোণ বলে। এই হচ্ছে আমাদের সংকট কোণের কথাবার্তা। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমনের সময় তির্যকভাবে যে আপতন কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গমন করে বা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই আপতন কোণটাকেই বলা হচ্ছে সংকট কোণ। তাহলে দেখো, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আলোক রশ্মি এই যে কোণে আপতিত হলে আপতন কোণ এটা আই আই, তখন প্রতিসরিত রশ্মি এই যে বিভেদ তল ঘেঁষে গমন করে, বিভেদ তল ঘেঁষে গমন করে, অর্থাৎ আর এর মান 90 ডিগ্রি হবে। তাহলে তখন এই আপতন কোণটাকেই বলা হবে সংকট কোণ থিটা সি। এটাই সংকট কোণ। আর সংকট কোণের চেয়ে যদি বড় মানের কোণে আপতিত হয়, সংকট কোণের চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হয়, তাহলে আর আলোক রশ্মি প্রতিসরণ ঘটবে না। সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলো, বড় কোণে আপতিত হলো, দেখো এই কোণটা আরো বেশি, তাহলে তখন আলো সেই একই মাধ্যমে ব্যাক করবে। তো একই মাধ্যমে ফিরে আসলে এটা কি আর প্রতিসরণ হলো? তখন এটা প্রতিফলন হয়ে গেল, এটা প্রতিফলন হয়ে গেল। আর এই প্রতিফলনটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি ক্লিয়ার? তাহলে সংকট কোণের ব্যাপারটা বুঝছি। এবার আসো সংকট কোণের একটু হিসাবটা করি, সংকট কোণের একটু ম্যাথমেটিক্যাল হিসাব করব। তো সংকট কোণ ও প্রতিসারাঙ্কের সম্পর্ক, সংকট কোণ ও মাধ্যমের প্রতিসারাঙ্কের সম্পর্ক, সংকট কোণ ও মাধ্যমের প্রতিসারাঙ্কের সম্পর্ক। তো ধরো উপরে এটা শূন্য মাধ্যম বা হালকা মাধ্যম, ধরো যেটা শূন্য মাধ্যম, আর এটা ঘন কোণ একটা মাধ্যম। এটা হচ্ছে বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব। আপতন কোণ, তার জন্য প্রতিসরণ কোণ বিভেদ তল ঘেঁষে গেল, আর এর মান 90 ডিগ্রি। তাহলে সেই আপতন কোণকেই বলা হবে সংকট কোণ থিটা সি। এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম, শূন্য মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ, পরম প্রতিসারাঙ্ক। মিউটা কি? এই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে তার প্রতিসারাঙ্ক মিউ। তাহলে আসো হিসাব করি। আলোক রশ্মি দেখো, ভালো করে দেখো, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ আর শূন্য মাধ্যম তার প্রতিসারাঙ্ক কত? 1। তাহলে আসো স্নেহের সূত্রে সাধারণ রূপ খাটাই। তাহলে মিউ ইন্টু সাইন আই মানে থিটা সি ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যম বলে 1 গুণ এই মাধ্যমে সাইন আর, যে সাইন আর এর মান 90 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? এটা মিউ ইন্টু সাইন থিটা সি 1 ইন্টু সাইন আর, সাইন আর এর মান 90 ডিগ্রি, সাইন 91 সবচেয়ে সহজ সূত্র। তাহলে অতএব সাইন থিটা সি এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ। এই হচ্ছে আমার প্রতিসারাঙ্ক এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক। এই হচ্ছে একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে মিউ কি? মিউ হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক। এইবার একটু শোনো, বলো এই মিউটা এই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক না? যেহেতু উপরে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম হালকা মাধ্যম, প্রতিসারক মাধ্যম ঘন মাধ্যম, তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তুমি আমার জাস্ট এইটা বলো, এই মিউটা হালকা সাপেক্ষে ঘন না ঘন সাপেক্ষে হালকা? বলো বলো বলো, হালকা সাপেক্ষে ঘন নাকি ঘন সাপেক্ষে হালকা? মিউটা, মিউ এর পরিচয়টা, মিউ এর পরিচয়টা, ঠিক আছে, মিউ এর পরিচয়টা। একজন বলছে ঘন থেকে হালকা, নো, শূন্য মাধ্যম আর এটা প্রতিসারক মাধ্যম, তার প্রতিসারাঙ্ক মিউ। মিউ এর পরিচয় শূন্য মাধ্যম হালকার সাপেক্ষে ঘন, আর ঘনর সাপেক্ষে হালকা 1 বাই মিউ। তাহলে মিউ এর পরিচয় কি? মিউ এর পরিচয় হচ্ছে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তার মানে কি? এটা হালকা সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে মাথায় রাখবা, যখন সংকট কোণ দিয়ে সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ বসাবা, মিউ এর পরিচয়টা হইতে হবে
হালকা সাপেক্ষে ঘন এর প্রতিসারাঙ্ক। হালকা সাপেক্ষে ঘন এর প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক কথা কি বুঝছো? কেউ যদি বলো ভাই আমি এটা মনে রাখবো সাইন থিটা সি ইকুয়াল টু শুধু মিউ, এটাও কিন্তু সূত্র মনে রাখা যায়, কোনো সমস্যা নেই। তখন মিউ এর পরিচয় হবে ঘন সাপেক্ষে হালকা। তখন এই মিউ এর মানটা বসাইতে হবে ঘন সাপেক্ষে হালকা। তাহলে সুন্দর করে এই পরিচয়টা মাথায় রাখবা। মিউ এর পরিচয় কি? মিউ এর পরিচয় এই যে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যম, অর্থাৎ হালকা সাপেক্ষে ঘন এর প্রতিসারাঙ্ক। হালকা সাপেক্ষে ঘন মাথায় রাখবা, এটা হয়ে গেল ক্লিয়ার? তাহলে চলো এবার দেখি ম্যাথ প্রবলেম, সংকট কোণের ম্যাথ প্রবলেম। ও আচ্ছা, সংকট কোণ পড়তে গেলে যেটা সংকট কোণ মানে পড়লে যেটা আসলে অলরেডি পড়া হয়ে যায় সেটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অলরেডি আমি পড়ে ফেলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে গমন করে তখন সংকট কোণের চেয়ে বেশি মানের কোণে আপতিত হলে আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে আবার প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে গমন করে, সেইটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে লিখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে? তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্র অলরেডি চিত্র তো এঁকেই ফেলছে অনেকবার, তারপরেও একটু দেখাই। সংকট কোণে যদি আলোক রশ্মি আপতিত হয় থিটা সি, তাহলে বিভেদ তল ঘেঁষে চলে গেল। এর চেয়ে যদি বড় মানের কোণে আপতিত হয়, এর চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি আর প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত রশ্মি। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে লিখে ফেলি সংজ্ঞাটা। আলোক রশ্মি ঘন হতে হালকা মাধ্যমে গমনের সময়, ঘন হতে হালকা মাধ্যমে, এই ঘন মানে কি? কি ঘন? আলোকীয় ঘন মানে প্রতিসারাঙ্ক বেশি, বুঝছো? এই ঘন মানে মাধ্যম ঘন, মাধ্যমের ঘনত্ব ওটা না, কিন্তু আলোক রশ্মি ঘন হতে হালকা মাধ্যমে গমনের সময় সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে গমন করে। প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে গমন করে। পূর্বের মাধ্যমে গমন করে, এই ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে, ঠিক আছে? এই ঘটনাটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বোঝা গেছে? দুটো শর্ত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের, দুটো শর্ত পরীক্ষা আসে। শর্ত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার শর্ত কি? শর্ত এক, আলোক রশ্মি ঘন হতে হালকাতে গমন করবে। আলোক রশ্মি ঘন হতে হালকা মাধ্যমে গমন করবে। হালকা মাধ্যমে গমন করবে। আর দুই নম্বর হচ্ছে আলোক রশ্মি ঘন হতে হালকা মাধ্যমে গমন করবে। আর দুই নম্বর শর্ত হচ্ছে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হবে। আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হবে। এই দুটো শর্ত, আপতন কোণ
সংকট কোণের চেয়ে বেশি হবে, সংকট কোণের চেয়ে বেশি হবে। বুঝছো? তাহলে আপতন কোণ আই, সেটা সংকট কোণ থিটা সি তার চেয়ে বেশি হবে। এই হচ্ছে শর্ত। দাদা মরণভিতে মরিচা হয় না, কি বললা? মরুভূমিতে? আচ্ছা, মরুভূমিতে কি ভাষায় লিখছো? মরুভূমিতে মরিচা হয় না? হ্যাঁ, মরুভূমিতে মরিচা হয়। ঠিক আছে, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। মরিচিকা কি পড়াবেন? মরিচিকা তোমাদের নাই, এগুলো ছোটবেলার পড়া জিনিস, এগুলো তোমাদের পড়া নাই। বুঝাই দেন একটু। আচ্ছা, বুঝাই দিব, সমস্যা নাই, সমস্যা নাই, বুঝাই দিব, শোনো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো সংকট কোণের কয়েকটা ম্যাথ করে ফেলি। কি করে ফেলি? এখন থেকে কিন্তু 2 ঘন্টা পড়াবো, 2 ঘন্টা। ঠিক আছে, আমি অনেক কম পড়াই, এখন থেকে বেশি পড়াবো। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, ম্যাথে কত নম্বর ছিলাম আমরা আজকে? 7, 8টা নম্বর। একটা মাছ পানির নিচে আছে, সেই মাছটার ইচ্ছা হয়েছে অস্তগামী সূর্য দেখবে। কি আবদার, চিন্তা করো। পানির নিচ থেকে কোনো মাছকে অস্তগামী সূর্য দেখতে হলে, অস্তগামী সূর্য দেখতে হলে কত কোণে তাকাতে হবে? কত কোণে তাকাতে হবে? তাকাতে হবে। বুঝছো? পানির নিচে একটা মাছ আছে, তার ইচ্ছা হয়েছে অস্তগামী সূর্য দেখবে। ও, পানির প্রতিসারাঙ্ক বলে দিছে, এটা না বললেও জানি আমরা। পানির প্রতিসারাঙ্ক 4/3। পানির প্রতিসারাঙ্ক 4/3, এটা না বললেও আমরা জানতাম। তাহলে আসো, এটা হচ্ছে পানির পৃষ্ঠ। পানির পৃষ্ঠ, একটা মাছ অস্তগামী সূর্য দেখবে মানে কি? অস্তগামী সূর্য মানে কি বলো? এই যে সূর্য, ছোট করা যায় না? থাক, ছোট করা যাচ্ছে না, হাতেই আছি। দেখো, অস্তগামী সূর্য, তো ধরো সূর্য এখানে ছিল, তারপরে অস্ত যাচ্ছে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই যে সূর্য অস্ত যাচ্ছে। তাহলে বলো তো, এই 3টার মধ্যে কোনটা অস্তগামী সূর্য? 4টার মধ্যে কোনটা অস্তগামী সূর্য? এই যে এটা অস্তগামী, অস্ত যাচ্ছে। এই অস্তগামী সূর্য দেখতে হলে একটা মাছকে পানির নিচ থেকে কত কোণে তাকাইতে হবে? ঠিক আছে, তো ধরো এখানে একটা মাছ, এই একটা মাছ, এটা হচ্ছে মাছের চোখ। তো মাছটা অস্তগামী সূর্য দেখতে চাই, তাহলে মাছটা পানির নিচ থেকে কত কোণে তাকাবে? তাহলে এমন কোণে তাকাবে, দেখো এই যে এইভাবে তাকাবে, এভাবে তাকাবে, আলোকরশ্মি সোজা এই যে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এখন অনেকে বলতে ভাই, মাছের এখান থেকে আলোকরশ্মি গিয়ে এই বরাবর যাবে, তাহলে তো এখান থেকে আলোকরশ্মি গিয়ে যদি এখানে যায়, তাহলে তো সূর্য দেখবে, সূর্যের চোখে আলোকরশ্মি যাচ্ছে। দেখো, এটা হচ্ছে আলোর পথ, এই পথটা অনুবন্ধী পথ। অনুবন্ধী পথ মানে এখানে যদি উৎস থাকে, এখানে যদি উৎস থাকে, তাহলে আলো এইভাবে গিয়ে এইভাবে চলে যাবে, আর এখানে যদি উৎস থাকে, তাহলে আলো এইভাবে এসে এইভাবে গমন করবে। এই কথা হচ্ছে অনুবন্ধী পথ। তাহলে অস্তগামী সূর্য দেখতে গেলে মাছটাকে কোন দিক থেকে তাকাইতে হবে? কত কোণে তাকাইতে হবে? সহজ কথা, মাছটাকে সংকট কোণে তাকাইতে হবে। ঠিক আছে, অস্তগামী যদি সূর্য দেখার ইচ্ছা হয়, মাছটাকে সংকট কোণে তাকাইতে হবে।
তাহলে এই যে কোণটা, এই কোণটাই আসলে বের করতে বলছে। অর্থাৎ সহজ কথা, পানির সংকট কোণ বের করতে বলছে। পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ, মিউ হচ্ছে 4/3, ঠিক আছে? আর এইটা হচ্ছে আর 90 ডিগ্রি। তাহলে আসলে সংকট কোণ বের করে ফেলবো, প্রতিসারাঙ্ক। তাহলে আমরা কি জানি, সাইন থেটা সি ইকুয়াল টু 1/μ। মিউ হচ্ছে হালকা সাপেক্ষে ঘন, তাহলে শূন্য মাধ্যম, পানি মাধ্যম, হালকা সাপেক্ষে ঘন 4/3, হালকা সাপেক্ষে ঘন মিউ এর মান 4/3। তাহলে সাইন থেটা সি এটা ইকুয়াল টু 1/4/3। তাহলে অতএব থেটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4, সাইন ইনভার্স 3/4। এটা খুব জনপ্রিয় একটা এমসিকিউ। 48.59 ডিগ্রি। এত কোণে মাস্টারকে তাকাইতে হবে। কি বুঝলা? ক্লিয়ার? তুমি যদি মনে করো ভাই আমি সংকট কোণের সূত্র দিয়ে করব না, আমি স্নেলের সূত্র দিয়ে করবো, আমার কোনো আপত্তি নেই। মিউ ইন্টু সাইন থেটা সি ইকুয়াল টু শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1 গুণ সাইন আর, সাইন 90 ডিগ্রি। তুমি যদি মনে করো এভাবে বের করবা, মিউ এর মান 4/3 গুণ সাইন থেটা সি ইকুয়াল টু 1, তাহলে অতএব থেটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। তো তুমি যদি মনে করো এভাবে করবা, আমার আপত্তি নেই। 48.59, ইয়েস, এভাবেও করতে পারো। বুঝলা? অনেকের ঝামেলা যেটা লাগে, আমি তোমার বলি একটা জিনিস, ভুল হওয়ার জায়গা কোথায়, যে ভাই মিউ এর মান কত বসাবো, 4/3, 3/4 কত বসাবো, মানে মিউ এর মানটা কত বসায় সাইন থেটার মানটা বের করবো। একটা কথা শোনো ভালো করে, শোনো, তাকাও আমার দিকে, তাকাও। কোনো টেনশন নাই ভাই, মিউ বসাইতে অনেক টেনশন, হালকা সাপেক্ষে ঘন, ঘন সাপেক্ষে হালকা, এই মাধ্যম সাপেক্ষে ও মাধ্যম, এই মাধ্যম সাপেক্ষে মাধ্যম। ভাই কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তুমি ম্যাথটা করো, ভুল করো আর ঠিক করো। তুমি ম্যাথটা যখন করবা, ভুল করো আর ঠিক করো, এখানে অপশন কি আছে? আমি যদি ভুল করি আর ঠিক করি, যাই করি না কেন, সাইন ইনভার্স 3/4 অথবা সাইন ইনভার্স 4/3, মানে এই ছাড়া তো কেউ ভুল করবে না, হয় এটা নয়তো এটা। এটাই তো দিন শেষে তো এটাই হবে, যেটা দিয়ে হবে সেটাই অ্যান্সার, আর যেটা ভুল সেটা এমনিই হবে না, মানে তুমি নিজেই বুঝতে পারবে ওটা ভুল। বুঝছো আমার কথা? বুঝছো কেমনে? সাইন ইনভার্স 3/4 এর অ্যান্সার আসবে, তাহলে এটাই অ্যান্সার। অ্যান্সার আসছে মানে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আসছে মানে এটাই অ্যান্সার, বাকিটা অ্যান্সারই আসবে না। কেমনে? সাইন ইনভার্স 4/3, দেখো ক্যালকুলেটর হাল ছেড়ে দিবে, ক্যালকুলেটর বলবে মাথায় রোড, দেখো বলছে কিনা। এই তো, কোনো টেনশন নাই। তাহলে কত? 4/3, সাইন ইনভার্স 3/4, দ্যাট ইজ অ্যান্সার। একবারে হয়ে গেল। কি ক্লিয়ার? এটা ক্যালকুলেটর চাপ দাও, 4/3, একের চেয়ে বেশি, জীবনেও অ্যান্সার আসবে না, জীবনেও অ্যান্সার আসবে না। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। এবার 9 নম্বর, বায়ু সাপেক্ষে। দেখো বায়ু মানে শূন্য মাধ্যম ধরে নিবা, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক একেবারে 1, আর বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.0000 সামথিং, তার মানে 1। তো এই কারণে বায়ু বললে শূন্য মাধ্যম ধরে হিসাব করবা। বলছে বায়ু সাপেক্ষে বায়ু সাপেক্ষে না, সরি, কাচের জন্য, কাচের জন্য, কাচ ও বায়ু মাধ্যম, কাচ ও বায়ু মাধ্যম, কাচ ও বায়ু মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ 52 ডিগ্রি। পানি ও বায়ু মাধ্যমের বিভেদ তলে, বায়ু মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ 48 ডিগ্রি। তাহলে পানি ও কাচ মাধ্যমের বিভেদ তলে, পানি ও কাচ মাধ্যমের বিভেদ তলে
সংকট কোণ কত? ভাবো, সহজ কোশ্চেন, ভাবো ভাবো। বায়ু আর কাচ মাধ্যমের সংকট কোণ 52 ডিগ্রি। বায়ু আর পানি মাধ্যমের বিভেদ তলের সংকট কোণ 48। তাহলে পানি ও কাচ মাধ্যমের বিভেদ তলের সংকট কোণ কত হবে? আচ্ছা, বিভেদ তলে সংকট কোণ 52, মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে? সংকট কোণ 52, কোন মাধ্যম থেকে কোন মাধ্যম? কাঁচ আর বায়ু, তো কাঁচ থেকে বায়ুতে গেছে, ঘন থেকে হালকাতে গেলে তখন সংকট কোণ। তারপরে পানি আর বায়ু 48 ডিগ্রি, তার মানে পানি থেকে আলোক রশ্মি বায়ুতে গেছে, হালকা থেকে ঘন থেকে হালকাতে গেছে, তখন 48। এবার পানি আর কাঁচ মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ কত? আমি তো জানি না পানি আর কাঁচের মধ্যে কোনটা যে ঘন হবে কোনটা যে হালকা হবে, এটা তো জানি না। তাহলে একটা কাজ করি, প্রথমে কাঁচের প্রতিসারাঙ্কটা আমরা বের করি। তাহলে কাঁচ আর বায়ুর জন্য, কাঁচ ও বায়ু মাধ্যমের জন্য কাঁচের পরম প্রতিসারাঙ্কটা আমরা এখান থেকে পেয়ে যাব। কাঁচ আর বায়ুর জন্য সংকট কোণ 52 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ। মিউ এর পরিচয় কি ছিল? হালকা সাপেক্ষে ঘন। তার মানে বায়ু আর কাঁচ, তার মানে বায়ু সাপেক্ষে কাঁচ, বায়ু সাপেক্ষে কাঁচ, অর্থাৎ 0 মিউ জি। বুঝতে পারছো? তাহলে অতএব 0 মিউ জি হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন 52 ডিগ্রি। তাহলে 1 ভাগ সাইন 52, 1.269 এত ডিগ্রি, সরি এত মান। এবার পানি আর বায়ু মাধ্যমের বিভেদ তল, সাইন থিটা সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ। মিউ এর পরিচয় কি? হালকা সাপেক্ষে ঘন। তাহলে বায়ু মানে শূন্য মাধ্যম, সাপেক্ষে পানি মাধ্যম ওয়াটার। তাহলে এখান থেকে 0 মিউ ডাব্লিউ ইকুয়াল টু 1 বাই সাইন 48 ডিগ্রি, 1 ভাগ সাইন 48 ডিগ্রি, 1.3456 এত। বোঝা গেছে? এইবার মেইন ম্যাথ হচ্ছে কাঁচ আর পানি। এবার কাঁচ আর পানির মধ্যে কোনটা হালকা কোনটা ঘন? বলো বলো বলো, কাঁচ আর পানির মধ্যে কোনটা হালকা কোনটা ঘন? বলো। 1.26 1.34 পানির বেশি, 1.34 কাঁচের 1.26 কম, এটার বেশি, তাহলে পানি ঘন কাঁচ হালকা। ঠিক আছে? মুখস্থ বলিও না যে ভাই আমরা জানি কাঁচ ঘন, না ওইসব আমরা জানি দিয়ে লাভ নেই। ম্যাথমেটিক্যাল ডাটা অনুযায়ী বলো, ম্যাথমেটিক্যাল ডাটা অনুযায়ী পানিটা 1.34 এটা ঘন, 1.26 এটা হালকা। তাহলে বলো তো সংকট কোণ কোথা থেকে কোথায় গেলে সংকট কোণ হবে? বলো, কোথা থেকে কোথায় গেলে সংকট কোণ হবে? সংকট কোণ হবে পানি থেকে কাছে গেলে, পানি থেকে কাছে গেলে, ঘন থেকে হালকাতে গেলে। বুঝছো? এবার আসো, ম্যাথ তো আমি করবো, ম্যাথ করা ছাড়া অ্যান্সার বলো, অ্যান্সারটা আমাকে বলো, ম্যাথ না করে অ্যান্সারটা আমাকে বলো, দ্রুত অ্যান্সারটা বলো। অ্যান্সারটা হচ্ছে এই একটা আর এই একটা, তাহলে সাইন ইনভার্স হয় এটা বাই এটা হবে, নয়তো এটা বাই এটা হবে। ভুল করি আর ঠিক করি, ভুল করি আর ঠিক করি, যেটাতে অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার আমি বলতেছি সাইন ইনভার্স ছোটটা বাই বড়টা, 1.269 ডিভাইডেড বাই, মানে এমসিকিউ আসলে এই ম্যাথ যে কত দ্রুত তুমি করে ফেলতে হবে, ঠিক আছে? এমসিকিউতে আসলে অ্যান্সার হচ্ছে 70.57। বুঝলা? 70.57। এইবার আসো একেবারে নিয়ম মাফিক যদি আমরা করি, কাঁচ এবং পানির মধ্যে দেখলাম পানিটা ঘন, তাহলে এটা হচ্ছে পানি ঘন ওয়াটার, আর গ্লাস হচ্ছে হালকা, ওয়াটার ঘন গ্লাস হালকা। তাহলে আলোক রশ্মি এখান থেকে এখানে গমন করবে, তাহলে এই সংকট কোণ, এই যে থিটা সি। তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ। মিউ হবে এই মিউ এর পরিচয় হালকা সাপেক্ষে ঘন, অর্থাৎ জি সাপেক্ষে ডাব্লিউ। মান বসাই, সাইন থিটা সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জি সাপেক্ষে ডাব্লিউ, তাহলে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি, তাহলে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি। মান বসাই, মিউ ডাব্লিউ এর মান এই যে শূন্য মাধ্যম সাপেক্ষেই তো, এটাই তো মিউ ডাব্লিউ। তাহলে মিউ ডাব্লিউ 1.34, মিউ ডাব্লিউ 1.3456 ডিভাইডেড বাই মিউ জি 1.269।
থেটা সি বের করো। সাইন ইনভার্স, এই যে সাইন ইনভার্স, এটা চলে যাবে উপরে, এটা নিচে। 1.269 1.3456, তাহলে 70.57। দিস ইজ অ্যান্সার। বোঝা গেছে? চালাকি শিখতে হবে। সাইন ইনভার্স ছোটটা বাই বড়টা, এটাই অ্যান্সার। ঠিক আছে, সাইন ইনভার্স ছোটটা বাই বড়টা, এটাই অ্যান্সার। চালাকি শিখতে হবে। কি শিখতে হবে? চালাকি। ঠিক আছে, এবার আসো 10 নম্বর। 10 নম্বর, এবার তুমি ধরো একটা বড় ডিটেকটিভ হয়ে গেছো। তুমি একটা বড় মানে ডিটেকটিভ হয়ে গেছো। ঠিক আছে, ধরো তোমার নাম হচ্ছে ফেলুদা। তো তুমি ধরো ফেলুদার একটা যে বই আছে বা মুভি আছে বাদশাহী আংটি। তো মনে করো এই বাদশাহী আংটিটা হচ্ছে আলো জ্বলা আংটি। ঠিক আছে, ধরো এই হচ্ছে আংটি, আংটির এখানে এই যে হীরা থাকে না, হীরা না, এখানে একটা লাইট বসানো আছে, এই লাইটটা জ্বলে। তো এরকম একটা বাদশাহী আংটি চোর চুরি করছে। তাহলে চোর চোর এই লাইট জ্বলা আংটিটা চুরি করে, আংটি চুরি করে একটা সুইমিং পুলে ফেলে দিছে। সুইমিং পুলে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। ডিটেকটিভ ফেলুদা এসে দেখলো, ফেলুদা এসে দেখলো আংটি থেকে কিন্তু আলো জ্বলতেছে, আলো জ্বলা আংটি। হ্যাঁ, ফেলুদা এসে দেখলো আংটি থেকে নির্গত আলো, ফেলুদা এসে দেখলো আংটি থেকে নির্গত আলো পানির পৃষ্ঠে 201.0624 মিটার স্কয়ারের একটি আলোক বৃত্ত গঠন করেছে। একটি আলোক বৃত্ত গঠন করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে আংটি কত গভীরতায় আছে? আংটি কত গভীরতায় আছে? এখন তোমার নিজেকে চিন্তা করতে হবে, তুমি ফেলুদা, তুমি ডিটেকটিভ, তুমি এখন হিসাব নিকাশ করে আংটি কত গভীরতায় সুইমিং পুলে আছে এটা বের করে ফেলবা। ঠিক আছে, আলোক বৃত্ত কি? আচ্ছা বুঝাই দিচ্ছি আলোক বৃত্ত কি। সুইমিং পুলের নিচে অনেক সময় আলো জ্বলে, দেখছো? সুইমিং পুলের নিচে, সুইমিং পুলে যাওয়ার পরে, আরে বাবা সুইমিং পুলের নিচে আলো জ্বালানো থাকে না, অনেক সময় লাইট থাকে না, এরকম লাইট, ধরো এই যে পানি, এখানে এরকম লাইট জ্বালানো আছে, দেখছো না? ওইখান থেকে লাইট যখন উপরে পৃষ্ঠে আসে, দেখবা পুরোটা অংশ আলোকিত হয় না, দেখবা এরকম একটা আলোক বলয় গঠন করে, আলোক বৃত্ত গঠন করে। সম্পূর্ণটা কিন্তু পুকুরের পানির পুরো পৃষ্ঠ আলোকিত হয় না, দেখবা আলোক বলয়, এরকম একটা আলোক বলয় হয়েছে। ঠিক আছে, আজকে দৌড়াই কোনো একটা সুইমিং পুলে যাবা, গিয়ে দেখবা সুইমিং পুলের নিচে থেকে যদি আলো জ্বলে, সেই আলো পানির পৃষ্ঠে যখন আসে তখন একটা আলোক বৃত্ত বোঝা যায় যে এতটুকু আলোক বৃত্ত। টর্চ লাইট দেখছো? টর্চ লাইট থেকে যখন আমরা আলো ফেলি তখন আলো এরকম এরকম ভাবে ছড়ায় না, দেখো তো এরকম একটা আলোক বৃত্তের মতো হয় না, এরকম। তো ওইটা ওরকম একটা আলোক বৃত্ত আর কি। তো আসো আমি তোমার বুঝাই। এটা ধরো পানির পৃষ্ঠ, এইটা ধরো পানির পৃষ্ঠ। ঠিক আছে, আর সুইমিং পুলের গভীরতা ধরো এটা, এটা হচ্ছে ধরো সুইমিং পুলের গভীরতা। এইখানে এই যে আংটি জ্বলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আংটি, এই আংটির এখানে এই যে লাইট, এখান থেকে আলো জ্বলতেছে, আলো আলো নির্গত হচ্ছে। এখন ফেলুদা আসছে, এই হচ্ছে ফেলুদা। ঠিক আছে, ফেলুদা সে এসে দেখতেছে যে এখান থেকে নির্গত আলো সুইমিং পুলের পানির পৃষ্ঠে একটা আলোক বৃত্ত গঠন করছে। কেন আলোক বৃত্ত গঠন করলো, এটাই হচ্ছে কথা। দেখো পানি, দেখো এটা হচ্ছে গভীরতা, কত গভীরতায় আছে? এইচ গভীরতায় আছে। ঠিক আছে,
এবার সবাই একটু বুঝো, দেখো আলো ধরো এইচ গভীরতায় আছে, এই এইচ গভীরতার মানটা আমাদের বের করতে হবে। এবার সবাই একটু তাকাও, এখান থেকে তো আলো নির্গত হচ্ছে, তো আলো নির্গত হলে দেখো তাকাও, এই যে আলোটা, এই আলোটা এসে এই যে অভিলম্ব এখানে এইভাবে চলে গেল, ঠিক আছে, আলোটা এখান থেকে আলো এইটা আসলো, এইটা এসে আপতিত হলো। দেখো এবার আপতন কোণের মানটা আর একটু বেড়ে গেছে, আগে যা ছিল আপতন কোণের মান এবার বেশি হয়ে গেছে। কি আপতন কোণের মান বেশি হয়েছে কিনা দেখো, এই এই ক্ষেত্রে এখানে যখন আছে তখন আপতন কোণের মান আরো কম, আরো কম, তখন আলোক রশ্মি ধরো এইটা হয়েছে। এবার এটা প্রতিসরণ কোণ, আপতন কোণের মান একটু বাড়ছে, প্রতিসরণ কোণ একটু বাড়ছে, আপতন কোণের মান একটু বাড়ছে, আবার প্রতিসরণ কোণ আরো বাড়ছে। এইবার মনে করো আপতন কোণ এইটার জন্য আলোক রশ্মি এই যে এখানে অভিলম্ব বিভেদ তল ঘেঁষে চলে গেছে, দেখছো। এরপরে যদি এর চেয়ে একটা বড় আলোক রশ্মি নিয়ে আসি, এর চেয়ে একটা বড় আলোক রশ্মি নিয়ে আসলাম, মানে বড় মানে আরো বেশি কোণের নিয়ে আসলাম, এইটা কিন্তু আর আপতিত হতে পারবে না, মানে প্রতিসরিত হতে পারবে না, অভিলম্ব। তাহলে কি হবে, এই রশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে চলে গেছে, ব্যাক করছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে ব্যাক করছে। বলো বুঝলা কিনা, বলো এটা বুঝছো কিনা। তাহলে এই যে ফেলুদা, সে এই আলোক রশ্মিটাকে বাইরে আসতে দেখবে, এই আলোক রশ্মিটাকে বাইরে আসতে দেখবে, এই আলোক রশ্মিটাকে বাইরে আসতে দেখবে, এইটাকে বিভেদ তল ঘেঁষে যাইতে দেখবে। এই আলোক রশ্মিটা ফেলুদার চোখে লাগবে না, এই আলোক রশ্মিটাকে ফেলুদা বাইরে আসতে দেখবে না। কি বোঝা গেছে? তাহলে এবার আসো ত্রিমাত্রিক ক্ষেত্র চিন্তা করো। আমি তো শুধু এক পাশ থেকে আলোক রশ্মি আঁকছি, এই যে এখানে আলো জ্বলতেছে, এখান থেকে আলো এরকম ভাবে ত্রিমাত্রিক ভাবে চারিদিকে চারিদিকে যাচ্ছে না। তাহলে ত্রিমাত্রিক ভাবে যদি যাই, তার কোন পর্যন্ত আলো দেখতে পাচ্ছে, দেখো এই পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে নির্গত রশ্মি চোখে পড়ছে, এখান থেকে চোখে পড়ছে, এখান থেকে চোখে পড়ছে, এই পর্যন্ত। এরপরে কিন্তু আর নির্গত হয়নি, এরপরে গিয়ে এই মাধ্যমে গমন করছে, এরপরে গিয়ে এই মাধ্যমে ব্যাক করছে। তাহলে আলো দেখতে পাচ্ছে হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আলো দেখতে পাচ্ছে। কথা কি বুঝতে পারছো? তাহলে ঠিক একইভাবে এই পাশেও তো সেম ঘটনা ঘটছে, ঠিক একইভাবে এই পাশেও সেম ঘটনা ঘটছে না? তাহলে দেখো তো এরকম একটা আলোক বলয় সে দেখতে পারবে না, এই যে এরকম একটা আলোক বলয়, এই আলোক বলয় পর্যন্ত সে আলো দেখতে পারবে, ঠিক আছে। এবার ত্রিমাত্রিক ভাবে চিন্তা করো, এই যে আলোক রশ্মি গিয়ে এখানে আপতিত হয়েছে, এই যে আলোক রশ্মি, ও সরি 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 এটা একটু ভুল হয়েছে আঁকা, এই পর্যন্ত হবে, এই পর্যন্ত, এই পর্যন্ত হবে। তাহলে এখান থেকে আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো, এখানে এসে আপতিত হলো, তারপরে কি হয়েছে, অবিলম্ব ঘেঁষে চলে গেছে, এই যে অবিলম্ব ঘেঁষে চলে গেছে, তারপরে অবিলম্ব ঘেঁষে চলে গেছে, এইদিকে অবিলম্ব ঘেঁষে চলে গেছে, বুঝতে পারতেছ? ঠিক আছে, 3D অবিলম্ব ঘেঁষে চলে গেছে, অবিলম্ব ঘেঁষে, এই যে 3D চিত্র। তাহলে বলো কোনটুকু আলোকিত দেখবে সে, কোনটুকু অংশকে আলোকিত দেখবে? এখান থেকে নির্গত আলো এইটুকু অংশকে আলোকিত করে দিবে, বাকিটুকু কিন্তু আলোকিত হবে না। তাহলে একটা সার্কেল তৈরি করবে, এরকম একটা আলোক বলয় তৈরি করবে, আলোক বৃত্ত তৈরি করবে। এটা কি সবাই বুঝতে পারছো? এটা বুঝতে পারলেই কিন্তু ম্যাথ শেষ। এটা কি বুঝতে পারছো? তাহলে এইবার আসো, আর এত কিছু না এঁকে শুধু আমরা একটু সংক্ষেপে চিত্রটা আঁকি। এবার এত কিছু না এঁকে জাস্ট একটু সংক্ষেপে দেখাই। এটা হচ্ছে গভীরতা এইচ, এখানে আংটিটা আছে, এখান থেকে আলো এসে আপতিত হয়ে এই যে বিভেদ তল ঘেঁষে গেল। তাহলে এইরকম একটা বৃত্ত বলয় তৈরি করছে, ঠিক আছে। এই বৃত্ত বলয়ের রেডিয়াসটা আর। তাহলে এবার বলো এটা কোন কোণ, এটা কোন কোণ, কোন কোণে আপতিত হইলে এই ঘটনাটা ঘটবে? বলো এটা কোন কোণ, কি এটা, এটা কোন কোণ? ইয়েস, সংকট কোণ। তাহলে এই যে সংকট কোণটা, এই যে সংকট কোণটা থেটাসি। কি বোঝা গেছে সংকট কোণ কি? থেটাসি। এই যে সংকট কোণ, তাহলে সংকট কোণেরই একটা ম্যাথ, বুঝতে পারছো? একজন বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথাটা একটু নিচে নামাও, মাথাটা একটু নিচে নামাও, দেখো মাথার মধ্যে দিয়ে চলে যাবে, ঠিক আছে, মাথার মধ্যে দিয়ে চলে যাবে। এবার এবার শেষ, ম্যাথ শেষ। এখন তুমি সংকট কোণের কনসেপ্ট খাটাবা, তোমার ম্যাথ হয়ে যাবে।
ঠিক আছে, দেখো যে এখনো বুঝতে পারো না ভাই, খুব সহজ জিনিস, দেখো এত সুন্দর করে 3D চিত্র এঁকে দিলাম। এখান থেকে আলো নির্গত হবে, তাহলে আলো নির্গত হলে দেখো ছোট কোণ, বড় কোণ, আরো বড় কোণ, আরো বড় কোণ, তাহলে কোণ একসময় বাড়তে থাকলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, তাহলে সংকট কোণ হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, এর চেয়ে বেশি কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে এখান থেকে নির্গত সব আলোক রশ্মি কিন্তু ফেলুদা দেখতে পারবে না, এটা দেখতে পারবে, এটা দেখতে পারবে, এটা দেখতে পারবে, এটা দেখতে পারবে। তার মানে এই বৃত্ত বলয়ের মধ্য থেকে যে আলোক রশ্মিগুলো উঠে আসবে সেইগুলা দেখতে পারবে, এর বাইরের গুলা তো ওই মাধ্যমে আবার গমন করবে, দেখতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ঘটনা। তাহলে এখন আসো আমরা হিসাব করি। চোর আংটি চুরি করে সুইমিং পুলে ফেলে দিছে, ফেলুদা এসে দেখলো আংটি থেকে নির্গত আলো পানির পৃষ্ঠে এত মিটার স্কোয়ারের একটা আলোক বৃত্ত গঠন করছে, অর্থাৎ এই আলোক বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আলোক বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে এবার একটু লেখা থামাও। আলোক বৃত্তের ক্ষেত্রফল এ, ব্যাসার্ধ আর, তাহলে পাই আর স্কোয়ার। দেখি এখান থেকে কি বের করা যায়। 201 ক্ষেত্রফল 0624 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে অতএব আর এর মান, অতএব আর এর মান 201.0624 ভাগ 3.1416, যা হবে তার রুট অ্যান্সার 64 রুট অ্যান্সার 8 মিটার। এটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম। আমাদের টার্গেট ছিল গভীরতা কত, এইচ কত বের করতে হবে। পানির প্রতিসারাঙ্ক বলে না দিলেও আমরা জানি, আর কত বলে দিবে, অনেকবার বলে দিছে। এই যে পানি, পানির প্রতিসারাঙ্ক কত, 4/3। তাহলে এই সংকট কোণটা বের করো তো, সংকট কোণটা বের করো। সাইন থেটা সি ইকুয়াল টু 1/μ। তাহলে অতএব থেটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4/3 মানে 3/4। তাহলে সাইন ইনভার্স 3/4 48.59। আর আমি বলবো না, এবার তুমি বলো কিভাবে এইচ বের করবা, কিভাবে এইচ বের করবা। আর এর মান পাইছো, থেটা সি পাইছো, এবার এইচ কেমনে বের করবা সেটা তুমি করো, এটা আমি পারি না। আর এর মান পাইছো, থেটা সি পাইছো, এবার এইচ কিভাবে বের করবা বের করো। ঠিক আছে, ইয়েস tan থেটা, এই কোণটা যদি থেটা সি হয় এটাও তো থেটা সি, দেখো এটা থেটা সি হলে এটাও থেটা সি, এই কোণের লম্ব আর, আর ভূমি হচ্ছে এইচ। তাহলে tan থেটা ইকুয়াল টু tan থেটা সি, টেরা লম্বা ভূত এইচ, শেষ। তাহলে tan থেটা সি ইকুয়াল টু 48.59 ডিগ্রি, আর এর মান হচ্ছে 8, এইচ এর মান বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু 8 ভাগ tan, tan অ্যান্সার 8 ভাগ tan অ্যান্সার। দেখো তো 7.055 মিটার আসছে কিনা। তাহলে ফেলুদা সফল, ফেলুদা আংটির গভীরতা কত বের করে ফেলছে। দেখছো, একটু খাতা কলমে ক্যালকুলেশন করে আংটি কত গভীরতায় আছে তুমি বের করে ফেললা। ঠিক ক্লিয়ার, বুঝতে পারছো। এই ম্যাথের জন্য একটা একেবারে ডিরেক্ট একটা সূত্র আছে, তা আমার মনে হয় ডিরেক্ট সূত্রটা মুখস্থ রাখার দরকার নেই, তুমি এইভাবে এভাবে করাটাই আমার মনে হয় বেটার। তো ডিরেক্ট সূত্রটা কি আমি একটু দেখাই দিই। ডিরেক্ট সূত্র কি, আর এইচ, এই ম্যাথের ক্ষেত্রে আর এইচ ও মিউ এর সম্পর্ক, একবারে মিউ এর সম্পর্ক। ঠিক আছে, এই ম্যাথের ক্ষেত্রে একবার একটু দেখাই দিই কিভাবে। বাট আমার মতে তুমি ওই আগে যেভাবে করালাম ওইভাবেই করবা, তোমার ডিরেক্ট সূত্র দরকার নেই। বাট অনেক জায়গায় এই সূত্র ডিরেক্ট দেখতে পারো, তো কোনো ব্যাপার না। দেখো এই যে এইটা হচ্ছে থেটা সি, সরি 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 সরি, এই যে এইটা হচ্ছে বস্তুটা, আলোর বিন্দু, আলোর উৎস, এটা হচ্ছে আলোর উৎস, আলোক রশ্মি গিয়ে আপতিত হলো, আপতিত হয়ে সংকট কোণ, এই কোণটা সংকট কোণ থেটা সি, এটা থেটা সি হলে এটাও থেটা সি। এবার এইটুকু হচ্ছে আর, এই যে বৃত্ত বলয়ের ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে এইচ গভীরতা। তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অতিভুজ, এটা আর এটা এইচ, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ। তাহলে আমরা কি জানি, সাইন থেটা সি ইকুয়াল টু 1/μ। এবার সাগরে লবণ আছে,
কোণের বিপরীতটা লম্ব আর, আর অতিভুজ হচ্ছে √r² প্লাস h², 1/μ। এবার একটু বর্গ করে দাও, বর্গ করে দিলে r² প্লাস h² 1/μ², কোনাকুনি গুণ করো, r² প্লাস h² ইকুয়াল টু μ² r²। তাহলে h² ইকুয়াল টু μ² r² মাইনাস r²। তাহলে সম্পর্ক হচ্ছে h² ইকুয়াল টু r² সরি হ্যাঁ r² কমন নিয়ে μ² মাইনাস 1, ঠিক আছে। এবার এটাকে এভাবেও লিখতে পারো, h ইকুয়াল টু r√μ² মাইনাস 1। তাহলে ডিরেক্ট আর ও এইচ এর মধ্যে সম্পর্ক এটা, বাট এটাকে আমি বলছি না সূত্র হিসাবে মুখস্থ করবা, ঠিক আছে, দরকার নাই, সূত্র হিসাবে মুখস্থ করার দরকার নেই। তুমি ভাই এইভাবেই করো, কত সূত্র মুখস্থ রাখবা, তুমি এইভাবেই করো। আর যদি মনে চাই যে না এইভাবে তো ভাই একবারে হয়ে যায়, করতে পারো, আমার কোনো আপত্তি নেই। r√μ² মাইনাস 1, দেখো এইচটা বের করতে চাইছিলাম, আর এর মান ছিল কত, আর এর মান ছিল 8, √μ মানে 4/3 তার স্কোয়ার মাইনাস 1, দেখি কত আসে, 4/3 তার স্কোয়ার মাইনাস 1, রুট অ্যান্সার গুণ 8, এই যে 7.055 ক্লিয়ার। তো এই সূত্রটা মুখস্থ রাখার কোনো দরকার নেই। তারপর আমি একটু দেখাই দিলাম, যদি বিভিন্ন জায়গায় এরকম সূত্র দেখো বইয়ে তো থাকতে পারে, তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। এবার আসো বুটেক্সে আসা একটা ম্যাথ, সেম ম্যাথটা বুটেক্সে আসা, সেম টাইপের একটা ম্যাথ বুটেক্সে আসা। এটা কত গেল, 10, 11 নম্বর বলতেছে যে একটি মাছ কত গভীরতা হতে, একটি মাছ কত গভীরতা থেকে মাছের চোখে পানির পৃষ্ঠকে 57 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার তল দেখবে, পানির প্রতিসারাঙ্ক 4/3, ঠিক আছে। এই যে আমাদের ক্যামেরাতে অনেক সময় বলি না যে আমরা পাখির চোখ বা মাছের চোখের ক্যামেরা দেখছো না, আমরা ক্যামেরায় অনেক সময় যে ফাংশন থাকে, তো এরকম এবার একটা মাছ পানির নিচে আছে, সে পানির পৃষ্ঠে উপরে যখন তাকাবে তখন সে পানির পৃষ্ঠকে ধরো এটা মাছ, এই মাছটা উপরের দিকে তাকাবে, উপরের দিকে তাকানোর পরে পানির পৃষ্ঠকে সে কত ব্যাসার্ধের বৃত্তাকার তল দেখবে, এটা হচ্ছে পানির পৃষ্ঠ। তাহলে এইটা হচ্ছে গভীরতা, এটা হচ্ছে মাছের গভীরতা আছে, এইচ গভীরতা। এবার এখান থেকে এই যে মাছের চোখ থেকে আলোক রশ্মি যাবে, গিয়ে এই যে বিভেদ তল ঘেঁষে যাবে, এখান থেকে আলোক রশ্মি যাবে সেটা কিন্তু পাস করবে, এখান থেকে আলোক রশ্মি যাবে সেটা পাস করবে, শুধু এটা বিভেদ তল ঘেঁষে যাবে। তাহলে মাছ এরকম একটা আলোক বৃত্ত দেখবে, মাছের চোখে পানির পৃষ্ঠটা এরকম একটা বৃত্তাকার তল মনে হবে, মাছ উপরের দিকে তাকাইলে পানির পৃষ্ঠকে এরকম একটা বৃত্তাকার তল দেখবে। তো তার ব্যাসার্ধ আর, এই আর এর মান আমাদের বলে দিছে 57 সেন্টিমিটার। তাহলে এইচ এর মানটা কত, আর মিউ এর মান হচ্ছে 4/3। বলো পারবা কিনা, বলো সহজ কিনা। আবারও সেম ঘটনা, এই যে এটা থেটা সি, তাহলে এটা থেটা সি, কারণ ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারো, আবার ঠিক আছে সূত্র ছাড়া ভেঙে করতে পারো, এবার এইচ এর মানটাই চাইছে, একই ম্যাথ,
আর এর মান দেওয়া আছে, বাট ডিরেক্ট এইচ এর মানটা চাইছে। ওকে, তাহলে আমরা দেখি থেটা সিটা আগে বের করি। থেটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স, একবারে লিখে দিই 3/4। তাহলে সাইন ইনভার্স 48 দশমিক, সাইন ইনভার্স 3/4, 48.59 ডিগ্রি। ঠিক আছে, আর সাইন থেটা সি ইকুয়াল টু লম্ব আর ডিভাইডেড বাই, সরি সাইন তো না, ট্যান থেটা সি, এটা ইকুয়াল টু লম্ব আর বাই ভূমি এইচ। তাহলে ট্যান 48.59 ডিগ্রি, আর এর মান হচ্ছে 57 সেন্টিমিটার। সেন্টিমিটারে থাকুক, আমরা এইচও সেন্টিমিটারে বের করব। তাহলে 57 ভাগ নিচে ট্যান অ্যান্সার, 57 ভাগ ট্যান আনসার। তাহলে 50.269 এত সেন্টিমিটার। ডান। কি ক্লিয়ার? বুঝতে পারছি? গুড। বোঝা নাই? আজকে বাদ দেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে অনেকক্ষণ পড়াই ফেলছি। তাহলে সংকট কোণ শেষ। আরো পড়াবো না? থাক, আজকে মেলা পড়াই ফেলছি। আজকে অলরেডি 16 পৃষ্ঠা পড়াই ফেলছি। অন এভারেজ আমি 10-11 পৃষ্ঠা পড়াই। আজকে অনেক বেশি পড়াই ফেলছি। তো এখন কিন্তু এরকম বেশি পড়াইতে হয়, বুঝছো? বগুড়া আসেন? হ্যাঁ, বগুড়া যাবো। এই যে শুক্রবারে বগুড়া যাবো, শুক্রবার বগুড়া যাব। ঠিক আছে, টাটা।